আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে আসছি আজকে আমাদের ক্লাস টপিক উদ্ভিদ শারীরতত্ত্ব। আর আমরা সবাই জানি চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এবং বেশ বড় একটা চ্যাপ্টার। তো সবাই তোমরা জয়েন হয়ে নাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু মেনশন করে দাও। সবাই কি সাউন্ড শুনতে পাচ্ছ? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সবাই আমাকে একটু জানাও। ঠিক আছে, ওকে, আমরা শুরু করি। দেখো, প্রথমেই যে জিনিসটা আছে খনিজ লবণ পরিশোষণ নিয়ে। তো খনিজ লবণ পরিশোষণ থেকে আমাদের জানতে হবে যে খনিজ লবণ পরিশোষণের জন্য অঙ্গ কোনটি। ঠিক আছে, খনিজ লবণ পরিশোষণের অঙ্গ কোনটা? তো খনিজ লবণ পরিশোষণের অঙ্গ দেখো, মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চলের নবগঠিত কোষ। তার মানে মূলের অগ্রভাগের যারা কোষ বিভাজন অঞ্চল আছে তারাই হচ্ছে লবণ পরিশোষণের অঙ্গ। এবং দেখো, যদি বলা হয় যে মূল রোম, তাহলে দেখবা যে মূল রোম দ্বারা এই খনিজ লবণের আয়নগুলো শোষিত হয়। মূল রোম দ্বারা খনিজ লবণের আয়নগুলো শোষিত হয়। তাহলে সবাই একটু বলো তো যে কোনটি দ্বারা খনিজ লবণের আয়নগুলো শোষিত হয়? কোনটি দ্বারা খনিজ লবণের আয়নগুলো শোষিত হয়? সেটা হচ্ছে মূলরোম অঞ্চল। আর দেখো, খনিজ লবণ কোনো রকম পরিবর্তন ছাড়াই কিন্তু দেহে শোষিত হয়। আর এটা কি করে উদ্ভিদ? এটা কি তোমার হচ্ছে যে ঘনত্বের বিরুদ্ধে কাজ করে নাকি তোমার হচ্ছে যে ঘনত্বের পক্ষে কাজ করে? সেটা দেখো এখানে লেখা আছে, ঘনত্বের আনতির বিরুদ্ধে। ঘনত্বের আনতির বিরুদ্ধে তোমার এই লবণটা শোষণ করে থাকে। এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে, হ্যাঁ। খনিজ লবণ সরবরাহের উৎস খেয়াল করি। খনিজ লবণ সরবরাহের উৎস অর্থাৎ হচ্ছে আমাদের যে খনিজ লবণগুলো আছে সেটা কোথা দিয়ে কিভাবে সরবরাহ হয় সেই জিনিসটা আমরা একটু দেখি। তো খনিজ লবণ সরবরাহের উৎস যেটা দেখো, সেটা হচ্ছে মাটিস্থ কৈশিক পানি, তাই না? তাহলে খনিজ লবণটা মূলত কোথা থেকে আসতেছে? খনিজ লবণটা আসতেছে হচ্ছে আমাদের মাটিতে যে কৈশিক পানি আছে সেখান থেকে আসতেছে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে যে মাটিস্থ কৈশিক পানি থেকে খনিজ লবণ আসতেছে। এখন যে প্রশ্ন দুইটা খুবই বেশি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছে এবং বারবার আসে, সেটা আমাদের জানতে হবে। দেখো, সেটা হলো যে সর্বাপেক্ষা দ্রুত গতি এবং সর্বাপেক্ষা ধীর গতিতে কোন আয়ন শোষিত হয়। তো এইখানে আমরা এইভাবে মনে রাখতে পারি, দেখো, ক্যালসিয়াম সালফেট এবং এখানে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম সালফেট এবং কি পটাশিয়াম নাইট্রেট, এভাবে কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারি। তাহলে ক্যালসিয়াম সালফেট এবং কি বললাম, পটাশিয়াম নাইট্রেট, এভাবে আমরা খেয়াল রাখতে পারি। তো এইখানে একটা জিনিস একটু খেয়াল করব যে ক্যালসিয়াম সালফেট আছে, সালফেটকে আমরা যদি বলি স্লো, তাহলে কিন্তু আমাদের হয়, তাই না, যে সালফেট দিয়ে আমরা স্লো মনে রাখতে পারি। SO, সালফেটকে আমরা মনে রাখতে পারি স্লো। তাহলে যখন ক্যালসিয়াম সালফেট পড়বো তখন মনে পড়বে যে স্লো যেহেতু আছে, তাহলে ক্যালসিয়াম সালফেট এটা কি হয়? সর্বাপেক্ষা মন্থর গতিতে শোষিত হয়। কি গতিতে শোষিত হবে বলো? সর্বাপেক্ষা মন্থর গতিতে শোষিত হবে। তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে সবচেয়ে স্লো কারা শোষিত হয় আর সবচেয়ে ফাস্ট কারা শোষিত হয়। দেখবা যে সবচেয়ে ধীর গতিতে শোষিত হয় হচ্ছে আমাদের ক্যালসিয়াম সালফেট, এবং সবচেয়ে দ্রুত গতিতে শোষিত হচ্ছে আমাদের কোনটা বলো তো? পটাশিয়াম নাইট্রেট। এবার একটু খেয়াল করি, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টা? 17টা। এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, যে উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান কয়টি। এর মধ্যে কয়েকটা আছে যেটা উদ্ভিদ কোথা থেকে শোষণ করে? বাতাস থেকে শোষণ করে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখতে হবে যে কোনগুলো আছে যেটা উদ্ভিদ বাতাস থেকে শোষণ করতেছে। তাহলে বাতাস থেকে যখন শোষণের কথা বলবে তখন আমরা বলবো CH এবং O। আছে CH এবং O, এটা কোথা থেকে শোষণ করে? বাতাস থেকে শোষণ করে, এটা আমাদের লাগবে। আর উদ্ভিদ কর্তৃক মাটি থেকে শোষণকৃত পুষ্টি উপাদান হচ্ছে কয়টা? 14টা। এর মধ্যে ম্যাক্রো আছে এবং মাইক্রো আছে। ম্যাক্রো এবং মাইক্রো, ম্যাক্রো এবং মাইক্রো। এবং খেয়াল করো যে এই যে আমাদের ম্যাক্রোমৌলগুলো আছে, এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি বলো তো? ঠিক আছে, এখানে যে আমাদের ম্যাক্রোমৌলগুলো আছে সেটা আমরা এভাবে মনে রাখতে পারি, Mg, K, ক্যাফে, ফর, নাইস,
চপস, কিন্তু এই যে আয়রনটা এটা থাকবে না, ঠিক আছে? আয়রনটা যেটা এটা থাকবে না, এটা একটু খেয়াল করতে হবে। আয়রন যেটা আছে সেটা কিন্তু এখানে থাকবে না, আয়রনটা এখানে থাকবে না, আয়রনটা চলে যাচ্ছে কার মধ্যে বলো? আয়রনটা চলে যাচ্ছে মাইক্রোমৌলের মধ্যে, এটা একটু খেয়াল রাখবা। তাহলে বাকিগুলো কিন্তু এটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে আমাদের ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, তারপরে ক্যালসিয়াম আছে, হ্যাঁ, তারপরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং সালফেট, এই কয়েকটা হচ্ছে আমাদের ম্যাক্রোমৌল। এবং যেগুলো হচ্ছে আমাদের মাইক্রোমৌল সেগুলো হচ্ছে কি আমাদের বাকি যেগুলো আছে সেগুলো। এবং খুব ইম্পর্টেন্ট একটা মাইক্রোমৌল হচ্ছে আমাদের আয়রন। খুব ইম্পর্টেন্ট একটা মাইক্রোমৌল হচ্ছে কোনটা বলো তো? সেটা হচ্ছে আয়রন। ওকে, কে কে আছো আমাদের সাথে? সবাইকে কিন্তু কমেন্ট করতে হবে, হ্যাঁ, কমেন্ট না করলে কিন্তু বুঝবা না, কারণ এই চ্যাপ্টারগুলো বেশ জটিল একটা চ্যাপ্টার। যদি জিনিসের কনসেপ্ট ক্লিয়ার না থাকে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেগুলো মিস হয়ে যাবে। উপকারী মৌলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই উপকারী মৌল টপিক্সটা 100% দিয়ে রাখো, এখান থেকে সবসময় প্রশ্ন আসে। তো আমরা একটু খেয়াল করি যে প্রথমেই লেখা আছে কি, যে ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকার কি বলো তো? ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল অণু গঠনের জন্য কি দরকার? সবাই একটু কমেন্ট করবা। ক্লোরোফিল অণু গঠনের জন্য দরকার হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এটা একটু খেয়াল করবা। আর পাতা এবং ফল ঝরে যায় কার অভাবে? ফসফরাসের অভাবে পাতা এবং ফল ঝরে যায়। যেহেতু এখানে দেখো তো ফ আছে না, এই ফ দিয়ে ফ মনে রাখবা। পাতা এবং ফল, হ্যাঁ, এই দুইটা যদি ঝরে যাওয়ার কথা বলে, পাতা এবং ফল এই দুইটা যদি ঝরে যাওয়ার কথা বলে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি বলতো? ফসফরাস। এটা একটু খেয়াল করতে হবে। আর দেখো যে ঘাসের জন্য কি আছে? সিলিকন। ঘাসের জন্য কি আছে? সিলিকন আছে। দেখো ঘাস, স দিয়েই তুমি মনে রাখতে পারো যে ঘাসের জন্য আছে হচ্ছে সিলিকন। অর্থাৎ ঘাসের জন্য কয়টা ম্যাক্রোমৌল দেখো তো? এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখছো ডেন্টাল কোশ্চেন আসছে। তাহলে ঘাসের জন্য ম্যাক্রোমৌল হচ্ছে 10টা। সবাই এটা একটু কমেন্ট করবা যে ঘাসের জন্য ম্যাক্রোমৌল কয়টা। এই কোশ্চেনগুলো কিন্তু আসলে ভুল হয়, বুঝতে পারছো? এত কাছাকাছি এবং হচ্ছে যে এমন রকমভাবে কোশ্চেনগুলোকে সাজানো হয় যে মিস হওয়ার কিন্তু অনেক ধরনের সুযোগ থাকে। অতএব আমরা চেষ্টা করব যে ক্লাসের মধ্যে এটাকে কমপ্লিট করে ফেলার। ওকে, তাহলে আমরা একটু দেখি যে যদি আমাদের প্রশ্ন এরকম থাকে যে ঘাসের জন্য ম্যাক্রোমৌল কয়টি, তখন অ্যান্সার হয়ে গেল কয়টা? 10টা। এটা একটু সবাই কমেন্ট করবা যে ঘাসের জন্য আসলে ম্যাক্রোমৌল কয়টা। আর দেখো C4 উদ্ভিদের জন্য, C4 উদ্ভিদের জন্য হচ্ছে সোডিয়াম। কি আছে? C4 উদ্ভিদের জন্য সোডিয়াম আছে, এটা একটু খেয়াল করবা। C4 উদ্ভিদের জন্য কি আছে? সোডিয়াম আছে। আর নাইট্রোজেন ফিক্সিং লিবিয়ামের জন্য হচ্ছে কোবাল্ট, এটা মনে রাখতে পারো কোন দিয়ে? CON, কোন। হ্যাঁ, এটা একটু দেখতে পারো যে CON এটা দিয়ে মনে রাখা যায়। তাহলে কোবাল্ট এটা কার জন্য? নাইট্রোজেন ফিক্সিং লিগিউমের জন্য। আবার সামুদ্রিক শৈবালের জন্য কি? আয়োডিন। এটা তো সহজ, তাই না? সমুদ্রে কি থাকে? সমুদ্রে লবণ থাকে না? আর আমরা জানি যে লবণের সাথে একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আয়োডিন, তাহলে এভাবে মনে রাখা যায়। তাহলে সামুদ্রিক শৈবালের জন্য, সামুদ্রিক শৈবালের জন্য কোনটা ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে আমাদের আয়োডিন। আর উদ্ভিদ দেখো একটা কথা লেখা আছে, 10টি ধনাত্মক আয়ন এবং 7টি ঋণাত্মক আয়ন শোষণ করে। এই কথাটাও কিন্তু আমাদের খেয়াল রাখবো, ঠিক আছে? এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে যে সমুদ্রে, সমুদ্রে কি বলতো? সমুদ্রে হচ্ছে আমাদের এখানে যেমন আমরা পড়ছিলাম যে সমুদ্রে তোমার হলো যে আয়োডিন আছে, তাহলে সামুদ্রিক শৈবালের জন্য হচ্ছে আমাদের আয়োডিন। তারপরে ঘাসের জন্য আমাদের ছিল কোনটা? সিলিকন। তারপরে হচ্ছে আমাদের C4 উদ্ভিদের জন্য হচ্ছে সোডিয়াম। আর নাইট্রোজেন ফিক্সিং এর জন্য কোবাল্ট। আর এখানে আমরা বলছি যে উদ্ভিদে 10টা কি থাকে? ধনাত্মক আয়ন থাকে, শোষণ করে, এবং হচ্ছে 7টা ঋণাত্মক আয়ন শোষণ করে। তাহলে এটা একটু কমেন্ট করবা যে আমাদের ঋণাত্মক আয়ন কয়টা শোষণ করে। হ্যাঁ, এটা একটু কমেন্ট করো তো, ঋণাত্মক আয়ন কয়টা শোষণ করে? কে আছো আমাদের সাথে দেখি? রুহি আছো, তসলিমা আছো, নিশাত আছো, থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, এবং একটা জিনিস খেয়াল করি, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। উদ্ভিদের পুষ্টি সাধনে নাইট্রোজেন এবং ফসফরাস মৌলধায় সর্বাধিক প্রয়োজন। আমাদের কিন্তু এইভাবে প্রশ্নটা দিয়ে দিতে পারে যে সর্বাধিক প্রয়োজন কোনটা, ম্যাক্রোমৌল এবং মাইক্রোমৌল। এই জিনিসটা আসলে কি? ম্যাক্রোমৌল মানে হচ্ছে যে উপাদানগুলো আমাদের বেশি বেশি প্রয়োজন, আর যেগুলো আমাদের কম কম প্রয়োজন সেগুলো হচ্ছে মাইক্রোমৌল। এই ম্যাক্রো আর মাইক্রো এটা কিন্তু আসলে সাইজের ভিত্তিতে বলা হয়নি যে কোন অণুগুলা উদ্ভিদের জন্য দরকার এবং সেগুলো সাইজে বড় সেগুলোকে ম্যাক্রোমৌল বলে, ব্যাপারটা কিন্তু এমন না। এখানে হচ্ছে যে উপাদানগুলো উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন সেগুলো ম্যাক্রো, যেগুলো কম প্রয়োজন সেগুলো হচ্ছে
মাইক্রো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্রোমৌলের মধ্যেও বেশি প্রয়োজন কোনটা, ফসফরাস এবং নাইট্রোজেন। সবাই একটু কমেন্ট করবা যে ম্যাক্রোমৌলের মধ্যে কোন দুইটা উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন, নাইট্রোজেন এবং ফসফরাস। এবার দেখো খুবই 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 ডাবল স্টার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের স্টিফেন হেলস, হ্যাঁ, উদ্ভিদ সারিতত্ত্বের জনক। উদ্ভিদ সারিতত্ত্বের জনক কে? উদ্ভিদ সারিতত্ত্বের জনক কে বলো তো? উদ্ভিদ সারিতত্ত্বের জনক হচ্ছেন স্টিফেন হেলস। এবং তোমরা জানো যে উদ্ভিদ সারিতত্ত্বের ইংলিশ কি? প্লান্ট ফিজিওলজি, তাই না? উদ্ভিদ সারিতত্ত্বের ইংলিশ হচ্ছে প্লান্ট ফিজিওলজি। এই অধ্যায়টা কিন্তু কঠিন, তোমরা, আমি জানি যে তোমরা এই অধ্যায়টা পড়াশোনা শুরু করছো অলরেডি, কিন্তু কথা হচ্ছে যে এই অধ্যায়ের যদি এই জিনিসগুলো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, যদি বারবার না পড়ো এবং এই জিনিসগুলো একবার কোশ্চেন হিসেবে না শুনো, তাহলে কিন্তু বেশ কঠিন, বুঝছো? অনেক বড় চ্যাপ্টার, অনেক ইনফরমেশন, এই জিনিসগুলো খেয়াল রাখবা। আচ্ছা, এবার দেখো খনিজ লবণের প্রাপ্যতার জন্য মতবাদ আছে, কি আছে? খনিজ লবণের প্রাপ্যতার জন্য মতবাদ। তো খনিজ লবণের প্রাপ্যতার জন্য যে দুইটা মতবাদ আছে তাদেরকে আমরা মনে রাখতে পারি কাক দিয়ে। কাক, কয়াকারে কাক, ঠিক আছে? কি দিয়ে মনে রাখলাম? কাক দিয়ে মনে রাখলাম। কি আছে দেখো তো, কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, যেটার মাধ্যমে কি হয়? কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, যেটার মাধ্যমে কি হয়? কার্বনিক অ্যাসিড তৈরি হয়। আর হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদ, এটা হচ্ছে পটাশিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে বিনিময় ঘটে। পানি পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে একটা পার্থক্যের বক আছে, অবশ্যই রিডিং দিতে হবে, কিন্তু তার মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেগুলো আমরা একটু হাইলাইট করি। দেখো, সেটা হচ্ছে যে পানি যেটা, সেটার ব্যাপারে কি বলা হয়েছে, যে প্রধানত মূলরোম দ্বারা পানি শোষিত হয়। সবাই এটা একটু কমেন্ট করো তো, যে পানি মূলত কি দ্বারা শোষিত হয়? পানি মূলত শোষিত হয় মূলরোমের মাধ্যমে, হ্যাঁ, সেটা একটু কমেন্ট করে জানাও। পানিটা মূলত শোষিত হয় মূলরোমের মাধ্যমে। মিতু চলে এসেছো, সোলাইমান কেমন আছো? সোলাইমান, আচ্ছা, বাকিরাও কেমন আছো? শুধু সোলাইমানকে জিজ্ঞেস করলাম না, কেমন আছো সবাই? তোমাদের পড়াশোনা নিশ্চয়ই ভালো হচ্ছে আশা করি। মূলরোম এবং মূলাগ্রের নবগঠিত কোষ দ্বারা খনিজ লবণ পরিশোষিত হয়। তাহলে খনিজ লবণ পরিশোষিত হয় কিসের মাধ্যমে? দেখো, মূল এবং মূলের অগ্রভাগের নবগঠিত কোষের মাধ্যমে। পানি কি হয়? অণু হিসেবে, এই কথাটা খেয়াল রাখতে হবে যে পানি অণু হিসেবে শোষিত হয়, এটা কিন্তু মাস্ট। আর খনিজ লবণ আয়ন হিসেবে। খুবই ডাবল স্টার ইম্পর্টেন্ট একটা টপিক। তো সেটা হচ্ছে পানি কি হিসেবে শোষিত হবে? পরীক্ষা দিয়ে দিতে পারে যে পানি আয়ন হিসেবে শোষিত হয়, সত্য না মিথ্যা? তাহলে পানি তো নিশ্চয়ই আয়ন হিসেবে না, তাই না? তাহলে পানি অণু হিসেবে এবং খনিজ লবণ কি আয়ন হিসেবে শোষিত হবে। দেখো, পানি প্রধানত নিষ্ক্রিয়ভাবে শোষিত হয়। কি বলছে? পানি কিভাবে যাবে বলো তো? পানি যাবে হচ্ছে নিষ্ক্রিয় হিসেবে। আর খনিজ লবণটা কিভাবে? সক্রিয় নিষ্ক্রিয় দুইটাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা না পড়া থাকলে কিন্তু পারা যাবে না। ওমর, ওয়ালাইকুম আসসালাম। নাজমিন, এহসান বিন হাসান, মুন, ভেরি গুড। হ্যাঁ, এরকমভাবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, না হলে আলটিমেটলি কিন্তু তোমাদের শুধু ক্লাস করে কোনো লাভ নাই। হ্যাঁ, শুধু ক্লাস করে কিন্তু আসলে ইনফরমেশন মনে রাখতে পারবা না। অবশ্যই সেখানে টু ওয়ে কমিউনিকেশন হইতে হবে। আমিও বলতেছি, তোমরাও বলতেছো, তাইলে পড়াটা খুব ভালো হবে। যদি ওয়ান ওয়ে কমিউনিকেশন করি, আমি পড়ায় যাচ্ছি, আমার পড়ানো জিনিসই আমি পড়তেছি বারবার, কিন্তু দেখা যাচ্ছে যে তোমাদের কিন্তু আর এটা ভালোভাবে প্র্যাকটিস হবে না। আজকে তো অবশ্যই অফলাইনে তোমরা ক্লাস করেছো, সামনে অফলাইনে ক্লাস করবা, কিন্তু কথা হচ্ছে যে এই অনলাইন ক্লাসের গুরুত্বটা তোমরা নিশ্চয়ই বুঝো, যে এই ক্লাসগুলোতে তোমাদের এই পড়াগুলো কিন্তু আবার নতুন করে পড়া হয়, তাই না? তাহলে তোমাদের জন্য একটু হেল্প হয়ে যাবে কিন্তু। তাহলে পানিতে আমরা মনে রাখলাম নিষ্ক্রিয়, এবং খনিজ লবণ কিন্তু বোধ সক্রিয় নিষ্ক্রিয় দুইভাবেই। এই কথাটা মিস করার কোনো সুযোগ নাই, সক্রিয় নিষ্ক্রিয় দুইভাবেই হবে। আচ্ছা, পানির অণু পরিশোষণের জন্য বাহক দরকার নাই, যেহেতু তোমার নিষ্ক্রিয় বলছো, যেহেতু কি বলছো? নিষ্ক্রিয়ভাবে বলছো না, যে তুমি নিষ্ক্রিয়ভাবে শোষিত হচ্ছে। আমি অধ্যায়টা একটু কনসেপচুয়ালি যাব, একটু স্লো যাব, তারপরও আশা করি অনেক বেশি সময় নিব না। কিন্তু তোমার হচ্ছে যে আমি একটু কনসেপ্ট দিয়ে দিয়ে আগানোর চেষ্টা করি, যাতে করে তোমাদের একটু গ্যাপ না থাকে। হ্যাঁ, আর খনিজ লবণের জন্য দেখো বাহকের প্রয়োজন হয়, কারণ কি? সক্রিয় বলছো না, তো সক্রিয় যদি বলো তাহলে অবশ্যই বাহক লাগবে, তাই না? আর বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন হয় না, যেখানে তোমার বাহক লাগতেছে না। সক্রিয় পরিশোষণ হইতে গেলে সেখানে বাহকও লাগবে, শক্তিও লাগবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা আমাদের একটু মনে রাখতে হবে, যে যদি আমার সক্রিয় পরিশোষণ হয়, আমার শক্তিও লাগবে, বাহকও লাগবে। কিন্তু যদি আমার সক্রিয় শোষণ না হয়, নিষ্ক্রিয় হয়, তখন প্রত্যক্ষ শক্তি লাগবে না। আর এখানে দেখো প্রয়োজন হয় লিখছে, তাই না? তাহলে এই পার্থক্যগুলো এভাবে যদি পড়ো, তাহলে কিন্তু ইনশাল্লাহ ভালো মনে থাকবে। এবার চলে আসি,
সক্রিয় পরিশোষণের কিছু মতবাদ আছে। পরীক্ষায় সিম্পলি তোমাকে প্রশ্ন দিবে নিচের কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ, নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ, এভাবে প্রশ্নগুলো দিয়ে দিবে। আমরা প্রত্যেকটা থেকে মাস্ট যেগুলো লাগবে সেগুলো পড়ে ফেলি। দেখো, সক্রিয় পরিশোষণ আয়ন বাহক মতবাদ। সিম্পল একটা জিনিস চিন্তা করো, এগুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। সেটা হচ্ছে যে এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। সেটা হচ্ছে দেখো যে সক্রিয় পরিশোষণ বলছে, তার মানে সক্রিয়ভাবে যাবে। তাহলে সক্রিয়ভাবে যদি যায় ওখানে বাহক লাগবে। তাহলে আয়ন এবং বাহক দুইটা শব্দই কিন্তু আসছে মতবাদের মধ্যে। তোমাকে বলতে পারে যে আয়ন বাহক মতবাদ নয় কোনটি, তাহলে আমাদের সক্রিয় পরিশোষণ না বলে আয়ন বাহক মতবাদ বলেও কিন্তু তোমাকে দিতে পারে। তাহলে কোশ্চেনগুলো বুঝতে হবে। হ্যাঁ, লুন্ডেগরের মতবাদ প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তারপরে কি নামগুলো আমরা দেখে নিই। লেসিথিন বাহক ধারণা, নামের মধ্যেই যদি থাকে তাহলে কিন্তু দেখো নামের মধ্যেই বলা আছে লেসিথিন বাহক ধারণা। তাহলে বাহক যখন বলে দিছে অবশ্যই সেটা আমাদের আয়ন বাহক মতবাদ বা সক্রিয়র মাধ্যমে হবে, কারণ সক্রিয়তাই তো ক্যারি হয়, তাই না? আয়নের মাধ্যমে ক্যারি হয়, এটা বুঝলা? আচ্ছা, এখানে দেখো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, অ্যানায়ন শব্দটা আছে, তাই না? অ্যানায়নটা কি এক ধরনের আয়ন না? এই যে প্রোটন অ্যানায়ন বলছে, অ্যানায়নটা কি এক ধরনের আয়ন না? তাহলে এটা কিন্তু আমাদের লাগবে। আর দেখো লুন্ডেগরের মতবাদ, এই লুন্ডেগরের মতবাদ হঠাৎ করে দেখে কিন্তু আসলে বোঝা যায় না যে লুন্ডেগরের মতবাদ এটা কি আসলে এখানে বাহক আছে না নাই। অতএব লুন্ডেগরটা ভালো করে পড়বা। এখন এই লুন্ডেগর সম্পর্কে দুই চারটা কথা দেখো কি লেখা আছে। এটার অপর নাম সাইটোক্রোম পাম্প মতবাদ। এটার অপর নাম কি? সাইটোক্রোম পাম্প মতবাদ। এবং এই মতবাদ অনুযায়ী বাহকের নাম কি? বাহকের নাম সাইটোক্রোম। বাহকের নাম হচ্ছে সাইটোক্রোম। এবং এই মতবাদে দেখো কার ভূমিকা আছে? আয়রনের ভূমিকা আছে। খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, যে আমাদের এই যে সাইটোক্রোম, সাইটোক্রোম হচ্ছে বাহক অনুযায়ী সাইটোক্রোম। এবং দেখো এই মতবাদে কি কার ভূমিকা আছে? সাইটোক্রোমের ভূমিকা আছে। আচ্ছা, যারা এখানে উপস্থিত আছো তোমরা একটু আমাকে বলো তো যে এই যে সাইটোক্রোম পাম্প মতবাদটা তোমরা বললাম, এই সাইটোক্রোম পাম্প মতবাদ, এই সাইটোক্রোম শব্দটা তোমরা কোষ রসায়ন চ্যাপ্টারেও পড়ছো। এটা কি ধরনের জিনিসের মধ্যে পড়ছিলাম আমরা বলো তো? এই সাইটোক্রোমটা কার মধ্যে পড়ছিলাম কোষ রসায়নে? যদি কারো মনে পড়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, এখন দেখো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এখানে একটা কথা লেখা আছে যে আয়ন বাহক হিসেবে কাজ করে। পিটার মিশেল কেমিওসমোটিক মডেলের ভিত্তিতে প্রতিষ্ঠিত। একদম অনুশীলনী কোশ্চেন। পিটার মিশেলের কেমিওসমোটিক মডেল, এটা হচ্ছে অনুশীলনী কোশ্চেন, এটা বোর্ড কোশ্চেনও বটে। তো তোমার পরীক্ষায় দিতে পারে যে কেমিওসমোটিক মডেলের প্রবক্তাকে। কেমিওসমোটিক মডেলের প্রবক্তা হচ্ছেন পিটার মিশেল। এবং এই মতবাদের উপর ভিত্তি করে, এই মতবাদের উপর ভিত্তি করে তোমার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা আসছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। ওমর সুলাইমান, রুহি, থ্যাংক ইউ। এটিপিএস এনজাইমের ক্রিয়া এটিপি ভেঙে শক্তি নির্গত হয়, একে বলা হয় কি বলতো? প্রোটন পাম্প। তাহলে জিনিসগুলো আমরা একটু দেখে ফেললাম। লেসিথিন বাহক ধারণা অলরেডি সবাই জানো। লেসিথিন কি? একটা ফসফোলিপিড, মনে আছে তো নাকি ভুলে গেছি? লেসিথিন যে ফসফোলিপিড, এটা কি ভুলে গেছি না মনে আছে আমাদের? ভুলে যাওয়া যাবে না, হ্যাঁ। প্রবক্তা দেখো কে? প্রবক্তা হচ্ছেন বেনেট ক্লার্ক। এবং এখানেই লেখা আছে লেসিথিন নামক ফসফোলিপিড কি করে? আয়ন বাহক হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা একটু দেখবা। পিটার মিশেলের কেমিওসমোটিক মডেল, ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে এর ভিত্তিতে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টের আইডিয়া আসছে। নিষ্ক্রিয় পরিশোষণে চলে আসি। নিষ্ক্রিয় পরিশোষণ একটা নেমোনিক্স দিয়ে মনে রাখা যায়। সে নেমোনিক্সটা কি? সে নেমোনিক্সটা হচ্ছে আজ ডোবায় ব্যাপক প্রবাহ। আজ ডোবায় ব্যাপক প্রবাহ, ঠিক আছে? এইভাবে মনে রাখা যেতে পারে। সোলাইমান, হয়তো বললে হবে না, এখনই দেখে নিতে হবে, অথবা ক্লাসের পরে দেখে নিতে হবে, ঠিক আছে? অসুবিধা নেই। আজ ডোবায় ব্যাপক প্রবাহ, আজ কি? আয়ন বিনিময়। 100% এই জায়গাটা ভুল হওয়ার মতো, দেখো লেখা আছে আয়ন বিনিময়, নট আয়ন বাহক। তোমাদের এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে যে আয়ন বিনিময় যখন বলছে, বিনিতে নিয়ে আসছে কিনা? বিনিতে নিয়ে আসে, দেখো এটা নিষ্ক্রিয়র মধ্যে চলে গেছে, দেখছো কিনা? বিনিতে নিয়ে আসে, তাহলে এটা নিষ্ক্রিয়র মধ্যে চলে গেছে। বাহকে কি নিয়ে আসে? ওইটা হচ্ছে আয়ন বাহক, আর এইটা হলো আয়ন বিনিময়। এই জিনিসটা ভুল করবা না। আচ্ছা, এবার দেখো ডোবায়, ডোবায় কি? ডোনান সাম্যাবস্থা। ব্যাপক মানে কি? ব্যাপক প্রবাহ, ঠিক আছে? আর কি? ব্যাপন মতবাদ। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ব্যাপক প্রবাহ
এবং হচ্ছে প্রবাহ দিয়ে ব্যাপক প্রবাহ, ব্যাপক দিয়ে ব্যাপন। খুব ভালো করে এই চারটা মনে রাখতে হবে। পরীক্ষায় সিম্পলি তোমাকে দিয়ে দিবে 9 কোনটি, বা এই চারটা যদি পড়ো তাহলে উপরের গুলো আর পড়া লাগতেছে না। এটা একটু দেখবো, কিন্তু এখান থেকে একটা কথা একটু দেখবা, কি লেখা আছে, অ্যানায়ন ও ক্যাটায়ন একই সাথে পরিশোষিত হয় না। এটার সাথে একটু খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের এই অ্যানায়ন এবং ক্যাটায়ন একই সাথে পরিশোষিত হবে না। আচ্ছা, এবার একটা কথা, সেটা হচ্ছে দেখো, ব্যাপন মতবাদ তো আলাদা, আর এটা কিন্তু ব্যাপক প্রবাহ, হ্যাঁ, ব্যাপক প্রবাহ কিন্তু আলাদা জিনিস। তাহলে যখন বলছে ব্যাপক প্রবাহ, খেয়াল করি যে প্রবাহতে কিন্তু প্রো আছে, তাহলে এর সাথে কি জড়িত, প্রচ্ছেদন জড়িত। এটা তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে, এটা তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে যে ব্যাপক প্রবাহের সাথে কোনটি জড়িত, প্রচ্ছেদন টান জড়িত। ঠিক আছে, ব্যাপক প্রবাহের সাথে কি জড়িত, ব্যাপক প্রবাহের সাথে কি জড়িত বলো, ব্যাপক প্রবাহের সাথে জড়িত হচ্ছে প্রচ্ছেদন টান। প্রো দিয়ে প্রো মনে রাখবা, শেষ। এরপর আমরা চলে আসি, কি লেখা আছে, প্রভাবক লেখা আছে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। প্রবাহক এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোনটা দিয়ে কোনটা বাড়ে কমে এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। এখন একটা জিনিস একটু খেয়াল করবা, এই প্রভাবকের মধ্যে কিছু ব্যাপার আছে, আমি সেটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করি। সেটা হলো যে খনিজ লবণ পরিশোষণের প্রভাবক যখন তোমাকে বলছে, খনিজ লবণ পরিশোষণ প্রভাবক যখন তোমাকে বলছে, এখানে খেয়াল করো, আয়নের ঘনত্ব বাড়লে খনিজ লবণ বাড়বে, এগুলো কি একদম কমন সেন্সের ব্যাপার না? আমি কিন্তু একটু বুঝায় যাচ্ছি, হ্যাঁ, একটু বুঝায় দিচ্ছি, যাতে তোমাদের এই ক্লাসটা দেখলে পরেও তোমাদের অনেকটা হেল্প হয়ে যায়। হ্যাঁ, দেখো, আয়নের ঘনত্ব বাড়ছে, খনিজ লবণ বাড়ছে না? মাটিতে পানিতে আয়নের পরিমাণ বেড়ে গেছে, মাটিস্থ কৈশিক পানিতে আয়ন যদি বেড়ে যায় তাহলে তোমার পরিশোষণ বাড়বে না? বাড়বে তো। আচ্ছা, তাপমাত্রা বাড়ছে, খনিজ লবণের পরিশোষণ কি হবে? বাড়বে। আলো যদি বাড়ে তাহলে কি পরোক্ষ প্রভাব ফেলে, প্রস্বেদন যদি বাড়ে তাহলেও পরোক্ষ প্রভাব ফেলে। শ্বসনিক বস্তু যদি কমে যায় তাহলে কি হবে? খনিজ লবণ পরিশোষণ কমে যাবে। কেন? কেন ভাইয়া? কারণ হইতেছে যে খনিজ লবণ পরিশোষণের জন্য দরকার এনার্জি, এনার্জি আসে হচ্ছে শ্বসনিক বস্তু থেকে। শ্বসনিক বস্তু যদি ফল করে তাহলে তোমার আর শোষণ করা পসিবল না। তাহলে শ্বসনিক বস্তু দিয়ে শোষণ হবে, ওই শোষণে যে শক্তি হবে ওই দিয়ে তুমি উঠাবা। তাহলে তোমার শ্বসনিক বস্তুই নাই, তাহলে তুমি কিভাবে উঠাবা? তাহলে এটা দিয়ে মনে রাখবা যে কমলে কমবে, অক্সিজেন কমতেছে, খনিজ লবণ কমতেছে, কেন? একই কাহিনী, শোষণ করতে অক্সিজেন লাগবে না? তো শোষণ করতে যদি অক্সিজেন লাগে তাহলে এই অক্সিজেন যখন কমে যাবে শোষণ কমে যাবে। কারণ কি? শোষণ হইতে পারতেছে না, এটিপি আসতেছে না, শক্তি না থাকলে উঠাইতে পারবে না। আয়নের পারস্পরিক ক্রিয়া 100% ইম্পর্টেন্ট, এই জায়গাটা 100%, এর আগেও প্রশ্ন আসছে। সেটা হলো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়নের উপস্থিতি যদি থাকে তাহলে পটাশিয়াম আয়নের শোষণ বাধাগ্রস্ত হয়ে যায়। তাহলে দুইজন থাকলে একজন কাজ করতে পারতেছে না, ক্যালসিয়ামের উপস্থিতি থাকলে পটাশিয়ামের ঝামেলা, ম্যাগনেসিয়ামের উপস্থিতি থাকলেও পটাশিয়ামের ঝামেলা। আর ক্যালসিয়ামের উপস্থিতিতে ম্যাগনেসিয়াম, দেখো এটা কিন্তু আজিবুর স্যারের রেফারেন্স, তো আমাদের একটু ভালো করে পড়ে যাইতে হবে। চলে আসি নিষ্ক্রিয় সক্রিয় পরিশোষণ। আমরা এখন একটু আবার দ্রুত যাব, যেখানে আমাদের একটু কনসেপ্ট আছে, আমরা সেই জায়গায় 2-4 মিনিট অবশ্যই এক্সট্রা কথা বলবো। সবাইকে আমরা খেয়াল করতেছি ক্লাস? রুহি আছো, স্নেহা আছো, এসান আছো, নিশাত আছো, সোলাইমান আছো, ভেরি গুড, ওকে। সক্রিয় পরিশোষণ চলে আসি। দেখো কি বলছে, বিপাকীয় শক্তি ব্যবহার হয়। সক্রিয় পরিশোষণে কি ব্যবহার হয়েছে? বিপাকীয় শক্তির ব্যবহার হয়েছে। আর এখানে কি বলছে? বিপাকীয় শক্তি প্রয়োজন নেই, নিষ্ক্রিয় না? নিষ্ক্রিয় হলে লাগবে? লাগবে না। এই প্রক্রিয়া শোষণ হার কি হয়? বৃদ্ধি পায়। সক্রিয় বললা না তুমি? তো সক্রিয়ভাবে যদি কাজ করতে হয়, বেশি বেশি যদি কাজ করতে হয়, তাহলে কি আমাদের বেশি বেশি শক্তি তৈরি করতে হবে, তখন আমাদের শোষণের হার এমনিই বেড়ে যাবে, কারণ এটিপি লাগবে বেশি। সক্রিয় পরিশোষণে বাহক অণু অথবা আয়ন প্রয়োজন, যেটাই হোক না কেন আমাদের বাহক একটা লাগবে, আমাদের বাহক অবশ্যই লাগবে। তাহলে দেখো এখানে প্রয়োজন হয় না বলছে, শেষ। ক্যাটায়ন এবং অ্যানায়নের শোষণ একই সাথে ঘটে, এবং এখানে বলছে কি ক্যাটায়ন এবং অ্যানায়নের শোষণ পৃথকভাবে ঘটে। এই যে পৃথকভাবে ঘটে এই কথাটা আমরা পড়ছিলাম না নিষ্ক্রিয়র মধ্যে? খেয়াল আছে? নিষ্ক্রিয়র মধ্যে যে আমরা এই কথাটা পড়ছিলাম যে ক্যাটায়ন এবং অ্যানায়ন একই সাথে হয় না, আর এখানে বলছে কি একই সাথে হয়। কেন একই সাথে হয় বলো তো? একই সাথে হচ্ছে বিকজ তোমার যেহেতু তুমি শক্তি প্রোডাকশন করতেছো বেশি, অতএব আমার একসাথেই আমি নিতে পারবো, দুইজনকে আমি ক্যারি করতে পারবো, কিন্তু ওইখানে আমি সেটা পারবো না যেহেতু শক্তি কম। বিপাকীয় ক্রিয়ার প্রভাব আছে বলে এনজাইম গুরুত্বপূর্ণ। তুমি যেখানে বাহকের কথা বলছো, বাহকটা কি? একটা প্রোটিনও হইতে পারে, তো এনজাইম কি এক ধরনের প্রোটিন, তাহলে এনজাইমের এখানে ভূমিকা আছে, কিন্তু এখানে এনজাইমের কোনো ভূমিকা নাই, এটা একটু দেখবা। ঠিক আছে, চলে আসি প্রস্বেদন।
দেখো আমরা কিন্তু এখন আবার একটু স্পিড বাড়ায় ফেলছি। সোলাইমান, সাইটোক্রোম হিমযুক্ত প্রোটিন ভুলে গেছিলাম, অবশ্যই হিমযুক্ত, তাই না? আয়রনের ব্যাপার আছে না এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি প্রস্বেদন, প্রস্বেদনের একটা সংজ্ঞা লেখা আছে, সংজ্ঞা তো তোমরা বুঝো তাই না, যে বাষ্পকারে পানি বের হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা বলি তাই না, পচা শামুকে পা কাটে। কি শামুকে পা কাটে? পচা শামুক। পচা শামুক মানে কি? সহজ কোশ্চেন ভুল হয় বেশি। তাহলে এখান থেকে বাষ্প আকারে পানি বের হয়ে যায়। পাতা কি প্রস্বেদনের প্রধান অঙ্গ? এইসব জিনিস যেন ভুল কোনোভাবেই না যায়। হ্যাঁ, পাতা প্রস্বেদনের প্রধান অঙ্গ, এসব কিন্তু ভুল করা যাবে না। তাহলে প্রস্বেদনের প্রধান অঙ্গ কে বলো তো? পাতা। উদ্ভিদ কর্তৃক শোষিত পানি 99% কি হয়ে যায়? বের হয়ে যায়। উদ্ভিদ কর্তৃক শোষিত পানি 99%ই বের হয়ে যায়। তাহলে শোষিত হয় কয় পার্সেন্ট? 1%। বিজ্ঞানী কার্টিস কি বলছেন? অমঙ্গল বলছেন। কার্টিস বলছেন কি? অমঙ্গল। আর বিজ্ঞানী পার্কার প্রমাণ করলো কি বলতো? যে মূল ও কাণ্ডের অনুপাত বৃদ্ধি পেলে প্রস্বেদনের হার বাড়ে। এখন কথা হচ্ছে আমি কেমনে মনে রাখবো? দেখো কার্টিস যদি তুমি শব্দটাকে এভাবে চিন্তা করো, যে কার্টিস না বলে যদি পড়ো কার্টস, কার্টস, এই কার্টস শব্দের অর্থ কি বলতে পারবা? কার্টস মানে অভিশাপ। কার্টস মানে কি? অভিশাপ। কার্টিস থেকে কার্টস। কার্টস মানে যদি অভিশাপ হয়, যে কোনো অভিশাপ কি এক ধরনের অমঙ্গল বয়ে নিয়ে আসতে পারে। তাহলে এইভাবে মনে রাখতে পারো যে কার্টস থেকে অমঙ্গল। বিপাকীয় পার্কার, অনুপাত, অনুপাত শব্দটা আছে কিনা? পয়াকারে পা আছে, দেখছো? পয়াকারে পা আছে না? তাহলে পা, পার্কার, পা থেকে পার্কার। জ্ঞানং পটোমিটারের সাহায্যে প্রস্বেদন হার নির্ণয় করা যায়। 100% ইম্পর্টেন্ট। এই দেখো কোশ্চেন কিন্তু আসছে এর আগে ভার্সিটিতে, তাই না? জ্ঞানং পটোমিটার। আর কি বলছে? বায়ুর গতিবেগ ঘন্টায় 30-এর বেশি হলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। অবশ্যই একটা স্টার দিয়ে মনে রাখতে হবে। বিজয়, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, প্রস্বেদনের গুরুত্ব কি বলছে? পাতাকে আর্দ্র এবং জীবাণুমুক্ত রাখা। জাস্ট আমরা লাইনগুলো একবার রিডিং দিয়ে দিব যে প্রস্বেদনের গুরুত্ব কি লেখা আছে। এর মধ্যে যেটা আমাদের একটু কম বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ফলের মিষ্টতা বৃদ্ধিতে আসলে প্রস্বেদনের রোল আছে। ঠিক আছে? ফলের মিষ্টতা বৃদ্ধিতে প্রস্বেদনের ভূমিকা আছে। এরপরে দেখো লেখা আছে কি? ফণিমনসা, ফণিমনসা এবং ক্যাকটাসে প্রস্বেদন হ্রাসের জন্য পাতাগুলো কাটা এবং শুষ্ক পত্রে রূপান্তরিত হয়। এই জিনিসগুলো আমরা কিছুটা পাবো হচ্ছে আবার যখন আমরা মরুজ, অঙ্কুরোদ্গম, তারপরে তোমার হইতেছে যে মরুজ উদ্ভিদের ক্ষেত্রে আমরা যখন তারা কিভাবে আসলে অভিযোজন করে সেগুলো পড়বো, তখন আমরা এটা কিছুটা জানতে পারবো। খুব ডিটেলস না জানলেও এটুকু আমাদের জানতে হবে যে ফণিমনসা বা এই আমাদের ক্যাকটাসের ক্ষেত্রে প্রস্বেদন হারটা কমানোর জন্য কি থাকে? কাটা এবং স্বল্পপত্রে রূপান্তর হয়। তারপরে দেখো লেখা আছে যে প্রস্বেদন হ্রাস করার জন্য কিছু উদ্ভিদের উপর ঘন রোমের আবরণী থাকে। আর প্রস্বেদন প্রক্রিয়ায় 100% ইম্পর্টেন্ট ছত্রাকের আক্রমণ। এই প্রস্বেদনের ফলে উদ্ভিদ কি থেকে রক্ষা পায় এটা জানতে হবে। প্রস্বেদনের কারণে, প্রস্বেদনের কারণে উদ্ভিদ কিসের আক্রমণ থেকে বেঁচে যায় এটা কিন্তু জানতেই হবে। ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাস্ট। এটা হচ্ছে আমাদের ছত্রাকের আক্রমণ, নট ব্যাকটেরিয়ার আক্রমণ, নট ভাইরাসের আক্রমণ, কিছুই না। এটা কি? ছত্রাকের আক্রমণ। আর উইল্টিং, উইল্টিং এর কারণে উদ্ভিদ নিস্তেজ হয়ে যায়, এটা পারতে হবে। উইল্টিং এর কারণে, যখন তোমাকে বলবে উইল্টিং, এটা মনে রাখবা যে উইল্টিং এর কারণে কি হয়? উদ্ভিদ কি হবে বলো? নিস্তেজ হয়ে যাবে। প্রস্বেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছে আলো। এটা খেয়াল রাখবা। যতগুলো প্রভাবক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? আলো। আর খেজুর গাছ, এই যে দেখো এই লিটার কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, আজিবুর স্যারের অনুশীলনী কোশ্চেন, ভুল করার কোনো লাইন নাই। 300 থেকে 400 লিটার, 300 থেকে 400 লিটার মাথায় রাখবা। 300 থেকে 400 লিটার। প্রশোধনের সময় জলীয় বাষ্পের সাথে লবণ বের হয়ে যায়, কি হয়? তাহলে লবণ বের হয়, এইটা খেয়াল রাখতে হবে। এবার চলে আসি আমরা প্রকারভেদের মধ্যে। প্রকারভেদ তো খুবই সহজ, সবাই আমরা পারো। তারপর আমরা হাইলাইট করব। দেখছো কত জায়গায় আসছে? হ্যাঁ, দেখছো কত জায়গায় আসছে? তাহলে এটা কিন্তু অবশ্যই পড়ে যাইতে হবে, পড়ে যাওয়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে? এটা অবশ্যই পড়ে আমাদের যেতেই হবে। ঠিক আছে? তো আমরা দেখি যে কার মাধ্যমে কি হচ্ছে। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, তাই না? পত্ররন্ধ্র। তো যখন পত্ররন্ধ্রের ব্যাপারটা আসতেছে তখন দেখো লেখা আছে যে পাতা, কচিকাণ্ড, ফুলের বৃতি সব জায়গায় পত্ররন্ধ্র আছে। পত্ররন্ধ্র কই কই থাকে এটা আমরা হয়তো বা জানি, তাই না? শতকরা 85 থেকে 98%, কখনো 80 থেকে 90 ভাগও বলা হয়, প্রস্বেদনই পত্ররন্ধ্রীয় প্রস্বেদন। এই 95 থেকে 98 এই নাম্বারটা খেয়াল রাখবা। লেন্টিকুলার প্রস্বেদন কার মাধ্যমে হবে? লেন্টিসেল। যেহেতু বলছো লেন্টিকুলার প্রস্বেদন হবে কার মাধ্যমে? লেন্টিসেলের মাধ্যমে হবে। উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির সময় লেন্টিসেলের বৃদ্ধি হয়, একটু খেয়াল করবা। লেন্টিসেল
দন্তশয় একার আছে তাই না, আর সেকেন্ডারিতেও আছে, কিন্তু এটা কিন্তু খেয়াল রাখতে হবে, লেন্টিসেল বলেছো, তাহলে সেল সেকেন্ডারি। শতকরা 1%, কয় পার্সেন্ট? 1%। আর দিবারাত্রি 24 ঘন্টায় ঘটে, এই কথাটা সাথে কিন্তু আমাদের একটা জিনিস এটা বুঝতে হবে, এটা আমাদের ভুল করা যাবে না। সেটা হলো যখন তোমাকে বলা হচ্ছে যে দিবারাত্রি 24 ঘন্টায় কোনটা ঘটে, তার মানে কি সব সময় হয়? কিন্তু ভুল হতে পারে যে হ্যাঁ সব সময় হয়, মনে হয় যে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন এটাই মনে হয় সব সময় হয়, তা কিন্তু না। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন কিন্তু সব সময় হয় না। তাহলে দিবারাত্রি 24 ঘন্টা কোনটা চলে যদি বলা হয়, তাহলে সেটার অ্যান্সার কি? সেটার অ্যান্সার হচ্ছে আমাদের লেন্টিকুলার প্রস্বেদন। ত্বকীয় প্রস্বেদন, কিউটিকল। পত্ররন্ধ্রীয় কি বলো? কিউটিকল। ত্বকীয় প্রস্বেদন যেটা, সেটা হচ্ছে পত্রত্বকের কিউটিকল। পরিমাণ কত? 2 থেকে 5, আবার 10 থেকে 15 একটা রেফারেন্স আছে, দুইটাই মনে রাখার চেষ্টা করো, কিছুদিনের জন্যই তো, তাই না? এখন যদি কষ্ট না করো তাহলে কিন্তু সামনে আবার কষ্ট করে লাভ নাই, এখন আসলে কষ্ট করার আসল সময়, তাই না? তোমার যখন যুদ্ধের প্রয়োজন ছিল, তখন যদি যুদ্ধে কেউ না যায়, তাহলে যুদ্ধ শেষ হওয়ার পরে যে লাভ আছে? এখন পরিশ্রম করার সময়, এখন পরিশ্রম করতে হবে, এখন ভালো করে পড়তে হবে, এখন নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে, এখনই সময়, ঠিক আছে? সময় চলে যাওয়ার পরে কিন্তু এটা মূল্য থাকে না। গুল্ম জাতীয় উদ্ভিদে দেখা যায়, এটা একটু পড়বা, গুল্ম। শেষ। চলে আসি প্রভাবক, আবারও সেই প্রভাবকের গুরুত্ব, এবং দেখো মেডিকেলে আসছে, ভার্সিটিতে আসছে, তাহলে এটার গুরুত্ব তুমি বুঝতেই পারতেছো, এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। এখন আমরা একটু দেখি, সেটা হচ্ছে যখন আমাকে বলা হচ্ছে বাহ্যিক প্রভাবক কি আছে, সূর্যালোক বাড়লো, প্রস্বেদন বাড়লো, তাপমাত্রা বাড়ছে, আপেক্ষিক আর্দ্রতার সাথে উল্টা সম্পর্ক। এই আপেক্ষিক আর্দ্রতাকে 100% দিয়ে রাখতে হবে, আপেক্ষিক আর্দ্রতাকে 100% দিয়ে রাখতে হবে, এবং চাপকে 100% দিয়ে রাখতে হবে। এই দুইটা কিন্তু খুব ভালো করে পারা লাগবে। তাহলে তোমরা এই দুইটা ভালো করে হাইলাইট করো, যে বাহ্যিক প্রভাবে তুমি যদি আর কিছু মনে রাখতে নাও চাও, তুমি এভাবে মনে রাখবা যে যত প্রভাবক আছে, যত প্রভাবক আছে বাড়লে বাড়ায়, কিন্তু বাড়লে কমায় কারা? আপেক্ষিক আর্দ্রতা এবং চাপ। সবাই একটু আপেক্ষিক আর্দ্রতা এবং চাপ কমেন্ট করো তো, এটা কিন্তু তোমাদের ভুল হবে, এটা কিন্তু তোমাদের সহজে ভুল হওয়ার মতো একটা জিনিস, ঠিক আছে? যে কোনটি বাড়লে প্রস্বেদন কমে যায়, কোনটি বাড়লে প্রস্বেদন কমে যায়, এটা কিন্তু ভুল হওয়ার মতো একটা জিনিস। তাহলে আপেক্ষিক আর্দ্রতা এবং চাপ এই দুইটার সাথে উল্টা সম্পর্ক। কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক বা উল্টা সম্পর্ক, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অভ্যন্তরীণে চলে আসো। দেখো বাড়তেছে 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 বাড়তেছে, কমতেছে কমতেছে, তাই না? দেখছো? তাহলে তুমি পড়ো না পড়ো কিছুই আসে যায় না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, সে কথাটা হলো এই, যখন তোমাকে বলতেছে অভ্যন্তরীণ প্রভাবক, তোমাকে এভাবে কোশ্চেনটা দিতে পারে যে নিচের কোনটি প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবক, নিচের কোনটি প্রস্বেদনের অভ্যন্তরীণ প্রভাবক। একটু খেয়াল করো, পাতার আয়তন, পাতা কি উদ্ভিদের নিজস্ব জিনিস না? যা উদ্ভিদের নিজের সেটাই অভ্যন্তরীণ। পাতার আয়তন সংখ্যা, মেসোফিল উদ্ভিদের, উদ্ভিদেরই তো জীবনী আছে শক্তি, তাই না? পরিবেশের জীবনী শক্তি না উদ্ভিদের জীবনী শক্তি? উদ্ভিদের জীবনী শক্তি। আচ্ছা, তারপরে দেখো পত্ররন্ধ্র, এটা উদ্ভিদের থাকে, মূল বিটপ এগুলোও কি উদ্ভিদেই থাকে। তাহলে যা কিছু উদ্ভিদের তাই কি অভ্যন্তরীণ প্রভাবক, যা কিছু উদ্ভিদের না সেটা কি বাহ্যিক প্রভাবক। শেষ। চলে আসি পত্ররন্ধ্রে। পত্ররন্ধ্র কিন্তু সহজ, কিন্তু 2-4টা কঠিন প্রশ্ন হয়ে যায় অনেক সময়, সেগুলো কি দেখি। এটা কোন টিস্যুতন্ত্রের অন্তর্গত দেখো তো? এপিডার্মাল, এপিডার্মাল টিস্যুতন্ত্র। এই চলে গেল টিস্যুতন্ত্রের মধ্যে। যারা তোমরা এই অধ্যায়টা ভালো করে পারতে চাও, যখন এটা পড়বা শেষ করবা, একটু চেষ্টা করবা টিস্যুতন্ত্র চোখ বুলানোর জন্য। টিস্যুতন্ত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, হ্যাঁ, এবং ওইখানে তোমার এই টিস্যুতন্ত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এপিডার্মাল টিস্যুতন্ত্র কে ছিল, কিভাবে হইলো, হ্যাঁ, এগুলোর সাথে সাথে পড়ে ফেলবা, কারণ পড়তে তো হবেই দিন শেষে, তাই না? তাহলে পত্ররন্ধ্র কার অন্তর্গত বলো তো? এপিডার্মাল টিস্যুতন্ত্রের অন্তর্গত। এপিডার্মাল টিস্যুতন্ত্র পাতার উপরিতলে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ। জাস্ট রক্ষীকোষের আকারটা পড়া, আর কিছুই না। আর রক্ষীকোষে একটা নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট, ঘন সাইটোপ্লাজম। এখান থেকে তোমাকে কি দিতে পারে বলো তো? সত্য মিথ্যার স্টেম দিতে পারে, সত্য মিথ্যা দিয়ে দিতে পারে। এই সত্য মিথ্যা কিন্তু এখান থেকে দিতে পারে, একটা সুস্পষ্ট নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট, এবং কি ঘন সাইটোপ্লাজম। স্টোমেটার নিচে বায়োকুঠরি থাকে। যাই হোক, নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায় কোথায়? মরুজ উদ্ভিদে, ঠিক আছে? পানিতে ভাসমান পাতার ঊর্ধ্বত্বকে থাকে। পত্ররন্ধ্র কোথায় থাকে? ঊর্ধ্বত্বকে। যেসব উদ্ভিদ কি হয় বলতো পানিতে ভাসমান থাকে, তাদের
পত্ররন্ধ্র থাকে ঊর্ধ্বত্বকে, আর বিষম পৃষ্ঠ যদি হয় তাহলে থাকে নিম্নত্বকে 100%। এবং সমাঙ্গ পাতায় থাকে হচ্ছে উভয় ত্বকে। এই কথাগুলা 100%। এখান থেকে কোশ্চেন দিলে এটা না পড়া থাকলে কখনোই গেস করা পসিবল না। কিছু জিনিস আছে গেস করে পারবা, কিন্তু এগুলো গেস করতেও পারবা না। এই জিনিসগুলো ভালো করে পড়ে যাইতে হবে। যে যদি পানিতে ভাসমান হয় তাহলে ঊর্ধ্বত্বকে থাকবে, কারণ দেখো যেটা যে অংশটুকু ভেসে আছে সে অংশ কি সূর্য থেকে কিছু নিতে পারবে বা গ্যাস নিতে পারবে? সহজে পারবে না। যে অংশটা উপরে আছে সেই অংশটাতে তোমার যদি থাকে তাহলে ভাসমান যতটুকু আছে উপরের দিকে অংশ ওখানে থাকবে, তাহলে ঊর্ধ্বত্বকে থাকে। সমাঙ্গ মানে কি? সমাঙ্গ মানে সব দিকে গুরুত্ব বেশি, সমান সমান, তাহলে উভয় ত্বকেই থাকবে। তাহলে বাকি থাকলো তো একটা না, ঊর্ধ্বত্বক হয়ে গেল, তাহলে নিম্নত্বক বাকি আছে। তাহলে নিম্নত্বক কার সাথে থাকবে? বিষম পৃষ্ঠপাতায়। ঠিক আছে, পড়ে ফেলতে হবে। প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কত হাজার থেকে কত হাজার এই একটা সংখ্যা 1000 থেকে 60,000, তাই না? 1000 থেকে 60,000, 10,000 থেকে বললে কিন্তু হবে না। 1000 থেকে 60,000। পত্ররন্ধ্রের সময়কাল দেখে নাও, 10টা থেকে 11টা, বিকাল 2টা থেকে 3টা। এগুলো একটু দেখবা। কিছু ব্যতিক্রম আছে, আমরা তো জানি না রাতের বেলায় পত্ররন্ধ্র কি থাকে? বন্ধ থাকে। ব্যতিক্রম কি? পাথরকুচি আনারস। রেফারেন্স হচ্ছে তাও আলিম স্যারের। এ বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? আলিম স্যারের রেফারেন্স বাদ দেওয়ার কোনো সুযোগ আছে বলো? তাহলে 1000 থেকে 60,000 পড়ছো, 10,000 বলা যাবে না। পাথরকুচি এবং আনারস ব্যতিক্রম ধর্মী একটা কিছু শো করছে, সেটাও দেখবা। ব্লু লাইট, ম্যাট কোশ্চেন, ভার্সিটি কোশ্চেন, দেখো এটা মিস করা যাবে? ব্লু লাইট কি করে? পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। খুব 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 ইম্পর্টেন্ট। ব্লু লাইট পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে। কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব স্বাভাবিক আছে বেড়ে গেলে পত্ররন্ধ্র কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আমরা এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটু খেয়াল করি, সেটা হলো কি লেখা আছে দেখো। সেটা হলো লেখা আছে যে সালোক সংশ্লেষণ, শ্বসন এবং প্রস্বেদন উদ্ভিদের 3টি প্রধান শারীরবৃত্তীয় ক্রিয়ায় হেল্প করে কে? সালোক সংশ্লেষণ, শ্বসন এবং প্রস্বেদন। এই সমস্ত কিছুতে আমাদের হেল্প করে পত্ররন্ধ্র। আর তোমাকে সিম্পলি যেখানে তিনটা আছে সেখানে তোমাকে দিয়ে দিতে পারে বাইরের কি আছে। তাহলে প্রস্বেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন, এই 3টা ইম্পর্টেন্ট জায়গায় দেখো হেল্প করছে পত্ররন্ধ্র। লুকায়িত পত্ররন্ধ্র বা ডুবন্ত পত্ররন্ধ্র, ঠিক আছে? কি বলছি? লুকায়িত বা ডুবন্ত পত্ররন্ধ্র। যখন বলবে লুকায়িত পত্ররন্ধ্র বা ডুবন্ত পত্ররন্ধ্র, এই লুকায়িত বললে তাও বুঝবা যে হ্যাঁ হয়তো বা লুকায় রাখছে, তার মানে হয়তো মরুজ উদ্ভিদ। কিন্তু যদি তোমাকে এটা বলে না দেয়, এটা কিন্তু 100% ভুল হইতে পারে। ডুবন্ত মানে কিন্তু ভাসম উদ্ভিদে যে নিমজ্জিত যে সকল আমাদের উদ্ভিদ আছে, জলজ উদ্ভিদ, ওইখানে কিন্তু অনেকে চিন্তা করবে যে ডুবন্ত তাহলে মনে হয় পানিতে থাকে, তা কিন্তু না। কোথায় থাকে? মরুজ উদ্ভিদে। লুকায়িত যা, ডুবন্ত তাই, এটা খেয়াল রাখবা। পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার কৌশল 100% ইম্পর্টেন্ট, অবশ্যই লাগবে। কি লাগবে দেখো, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার যে কৌশল আছে সেখান থেকে কি লাগবে? বিজ্ঞানী লয়েডের মতবাদ। লয়েড যখন বলছে লয়েডের মতবাদ, তখন তোমার অ্যান্সার হচ্ছে কি দেখো তো, অভিস্রবণিক চাপ, পত্ররন্ধ্র খোলা ও বন্ধ। যদি তোমার স্টেমে খোলা এবং বন্ধ থাকে তখন তুমি এভাবে বুঝবা যে লয়েডের স্টার্চ সুগার মতবাদ। আর তারপরে দেখো যে বিজ্ঞানী সায়েরি যখন বলছেন তখন বলছেন শ্বেতসার এবং চিনি। শ্বেতসার এবং চিনি, জিনিসটা খেয়াল করো, স্টার্চ সুগার আর ইনার হচ্ছে শ্বেতসার এবং চিনির আন্ত পরিবর্তন। তার মানে কি? এটা শায়েরি বাংলা হয়ে গেছে না? তাহলে শায়েরি কি হয়ে গেছে? বাংলা হয়ে গেছে। আর লয়েডের মতবাদ কি? লয়েডটা হচ্ছে তোমার স্টার্চ এবং সুগার মতবাদ। তুমি খালি এভাবে মনে রাখতে পারো যে লয়েড হচ্ছে ইংলিশ। লয়েড কি ব্যক্তি? ইংলিশ ব্যক্তি। তাহলে যেখানে ইংলিশ আছে সেখানে সব ইংলিশে থাকবে, স্টার্চ সুগার মতবাদ। আর যেখানে ইংলিশ নাই সেখানে হচ্ছে কি? শ্বেতসার এবং চিনির আন্ত পরিবর্তন। আর বিজ্ঞানী দেখো ভন মোলের মতবাদ। এখানে কি বলতেছে দেখো, রক্ষীকোষের স্ফীতির পরিবর্তনই হচ্ছে কি পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার প্রধান কারণ। স্ফীতির পরিবর্তন, কি বলছি? স্ফীতির পরিবর্তন, এই কথাটা একটু দেখবা, স্ফীতির পরিবর্তন। আচ্ছা, আরেকটা কথা খেয়াল করো, আধুনিক মতবাদ নাম কি? প্রোটন প্রবাহ মতবাদ। আধুনিক মতবাদের একটা নাম আছে কিন্তু, প্রোটন প্রবাহ, প্রোটনের প্রবাহ। তাহলে প্রোটন প্রবাহ মতবাদ কি বলা হয়েছে? এস ইমামিউরা। রক্ষীকোষ পটাশিয়াম আয়নের প্রবেশ প্রমাণ করেন। তাহলে যদি বলা হয় যে পটাশিয়াম আয়নের যে প্রবেশ এটাকে প্রমাণ করেছেন কে, তখন তোমার অ্যান্সার হচ্ছে এস ইমামিউরা। আর তোমাকে বলা হয়েছে যে নীল আলো
রক্ষী কোষের রিসেপ্টরগুলোকে উদ্দীপ্ত করে। নীল আলো কি করে? রক্ষী কোষের রিসেপ্টরগুলোকে উদ্দীপ্ত করে। একটু আগে আমরা দেখলাম না যে পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে? তাহলে খোলা যদি সে ত্বরান্বিত করতে পারে তাহলে সে নিশ্চয়ই রিসেপ্টরগুলোকে উদ্দীপিত করবে। ফলে কি হবে? পটাশিয়াম রক্ষী কোষে প্রবেশ করে। এই জিনিসটা পড়ে রাখতে হবে যে প্রোটন প্রবাহ মতবাদে বা আধুনিক মতবাদ দিয়েছেন কে? বিজ্ঞানী ইমামুরা। ইমামুরা নামটা সবাই একটু কমেন্ট করে তো। আর বলা হয়েছে কি? পটাশিয়াম রক্ষী কোষে এর মাধ্যমে প্রবেশ করে। এখানে কিছু ডেফিনিশন দেওয়া আছে, ডেফিনিশন গুলো রিডিং দিবা। পুরনো পড়াশোনা, অভিস্রবণ কাকে বলে, তারপরে ব্যাপন কাকে বলে, হ্যাঁ, তারপরে মূলশ্চাপ কাকে বলে। একটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে অভিস্রবণে কি থাকে। অভিস্রবণে কি থাকে দেখছো? অভিস্রবণে থাকে হচ্ছে বৈষম্য ভেদ্য ঝিল্লি। এই কথাটা যদি থাকে তোমার অ্যান্সার অভিস্রবণ, কোনো সন্দেহ নাই। একই তাপমাত্রা এবং চাপ অধিকতর থেকে কম ঘনর দিকে যাচ্ছে, কি হবে? বুঝো, তুমিও তো জানো তাই না? অধিকতর থেকে কমের দিকে যাচ্ছে, কি হবে? ব্যাপন হবে। তারপরে লেখছে কি? স্টকিং এর মতে মূলের বিপাকীয় কার্যের ফলে যে চাপের সৃষ্টি হয় সেটাই হচ্ছে মূলশ্চাপ। তাহলে মূলশ্চাপের সংজ্ঞা দিয়েছেন কে? বিজ্ঞানী স্টকিং। বহি অভিস্রবণ, অন্ত অভিস্রবণ, প্লাজমোলাইসিস। এই প্লাজমোলাইসিস এবং হচ্ছে টার্জিডিটি, এটা নিয়ে নাকি অনেক কনফিউশন হয়। কনফিউশনের কিচ্ছু নাই এখানে, কিচ্ছু নাই কনফিউশনের। কে কে আছো দেখি আমাদের সাথে? সোলাইমান, বহিমা, স্নেহা, রুহি, মুসলিমা, নাজমিন। ওকে, গুড। খেয়াল করি, বহি অভিস্রবণ প্রক্রিয়ায় সজীব কোষের পানি কোষের বাইরে চলে আসে, তাহলে প্রোটোপ্লাজম কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। উদাহরণ দিছে হচ্ছে বন্যার পানিতে লাউ গাছের গোড়া। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো তো, যে সেটা হচ্ছে যখন তোমাকে বলা হচ্ছে প্লাজমোলাইসিস, তার মানে কি এখানে লাইসিস হচ্ছে না? কোনো কিছু যদি লাইসিস হয়ে যায় তার মানে কি ভিতরে যা আছে সব বাইরে চলে আসবে। তাহলে ভিতরে তো আছেই পানি, তাহলে পানি যদি বাইরে চলে আসে তাহলে আমার প্রোটোপ্লাজম কি হয়ে গেল? সংকুচিত হয়ে গেল না? ভিতরে এরিয়া কমে গেল না? তাহলে এই কথাগুলো কি খুব কঠিন? এই কথাগুলো কি কঠিন নাকি? আমাকে বলো তো, কি হয়েছে বলো? লাইসিস হয়ে গেছে। তাহলে লাইসিস হলে ভিতরে যা আছে পানি টানি সব বাইরে চলে আসলো। তাহলে সব যদি বাইরে চলে আসে তখন তোমার কি ঘটনা ঘটবে? বহি অভিস্রবণ, বাইরে আসছে। তাহলে বহি অভিস্রবণ বলছি, পানি বাইরে চলে আসে বলছি, বলছি প্লাজমোলাইসিস, অর্থাৎ কি হয়? প্রোটোপ্লাজমটা সংকুচিত হয়ে যাবে। বাস এটুকুই। টার্জিডিটি যখন বলা হচ্ছে তখন উল্টা, কি হবে? অন্ত অভিস্রবণ। টার্জিডিটি মনে রাখবা, টার্জিডিটি কি? প্লাজমোলাইসিসের উল্টা। টার্জিডিটি কি? প্লাজমোলাইসিসের উল্টা। তাহলে উল্টা কি? অন্ত অভিস্রবণ হবে, স্ফীত হবে, কোষের ভিতরে পানি প্রবেশ করবে, হ্যাঁ, এই কথাগুলো। টার্জার প্রেসার বা স্ফীতি চাপ সংজ্ঞা জাস্ট একটু রিডিং দিতে পারো। ইমবাইবিশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইমবাইবিশন, এই ইমবাইবিশনের ক্ষেত্রে কি ইম্পর্টেন্ট? কলয়েড জাতীয় শুষ্ক পদার্থ কার সাথে জড়িত? কলয়েডের সাথে জড়িত। কলয়েড জাতীয় শুষ্ক পদার্থের তরল শোষণের বিশেষ প্রক্রিয়াকে বলা হয় ইমবাইবিশন। এখন একটা কথা, যেসব পদার্থ পানি শোষণ করে তাদেরকে আমরা বলি হাইড্রোফিলিক। এই হাইড্রোফিলিক ফোবিক এই জিনিস আমরা পড়ছিলাম একদম প্রথম অধ্যায়, তাই না? তাহলে এখানে একটু খেয়াল করো, আঠা, সেলুলোজ, এস্টার্স, জেলাটিন এবং প্রোটিন, এই কথাগুলো লেখা আছে। এই কথাগুলো আমাদের কিন্তু পারতে হবে। আঠা, সেলুলোজ, কারা কারা হাইড্রোফিলিক তোমাকে দিবে, হাইড্রোফিলিক নয় কোনটি। তাহলে এটা কিন্তু না পড়া থাকলে পারা যাবে না। আঠা, সেলুলোজ, এস্টার, জেলাটিন, প্রোটিন, ঠিক আছে? শুষ্ক বীজ যে পানি শোষণ করে ইমবাইবিশন প্রক্রিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা শুষ্ক বীজ সে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়? ইমবাইবিশন। ডালে প্রোটিনের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে? এখানে দেখো একটা কথা লেখা, অঙ্কুরোদ্গমের সময় বীজ ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে, দেখছো? এই কথাটা কিন্তু দেখতে হবে। এবং যে কয়টা উপাদান তোমরা পড়লা, তোমাকে বলা হতে পারে যে হাইড্রোফিলিক যে পদার্থগুলো আছে, তাহলে হাইড্রোফিলিক যে পদার্থগুলো মাত্র দেখলা, এই হাইড্রোফিলিক পদার্থের মধ্যে কার ইমবাইবেশনের ক্ষমতা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে প্রোটিন। ইমবাইবেশন সবচেয়ে বেশি, দেখছো? আজিবুর স্যারের রেফারেন্স। ওকে, চলে আসি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণে যখন আসছোই তখন আমরা একটু খেয়াল করি যে সেটা হচ্ছে, দেবনাথ কমেন্ট করেছো, সোলাইমান আছো, এহসান আছো, নিশাত আছো, নাজনীন আছো, মহিমা আছো, ভেরি গুড। দেখো, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ থেকে কি লাগবে? আলোক শক্তি শোষণ করা ডেফিনিশন পড়বা, ফটোসিনথেসিস পড়বা। সর্বপ্রথম বিজ্ঞানী বার্নেস এই কথাটা ইউজ করছেন। সালোক সংশ্লেষণ মানে কি?
সালোক সংশ্লেষণ মানে কি? এখানে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া চলতেছে না, বিভিন্ন জ্বালা পোড়া চলতেছে না? তাহলে এই যে জ্বালানি ক্রিয়া বিক্রিয়া, তাহলে কি বার্ন? বার্ন মানে কি? হ্যাঁ, বিভিন্ন খাদ্য খাবার এগুলো বার্ন হয়েই তো শক্তি তৈরি হয় নাকি? তাহলে এই বার্ন, বার্ন থেকে বার্নেস মনে রাখবা, বার্ন থেকে বার্নেস মনে রাখবা। আর এই বিক্রিয়া কিন্তু 100% ইম্পর্টেন্ট। এই বিক্রিয়ার কি ইম্পর্টেন্ট জানো? এই বিক্রিয়া কি ইম্পর্টেন্ট? তোমাকে দিবে এক অণু গ্লুকোজ, এক অণু গ্লুকোজ তৈরিতে কয় অণু পানি ব্যবহার হয়? এক অণু গ্লুকোজ তৈরিতে কয় অণু পানি ব্যবহার হয়? এই জিনিসটা কিন্তু কোনোভাবে ভুল করা যাবে না। একটু খেয়াল করো যে এইখানে 6 অণু পানি তৈরি হয়েছে। অনেকে বন্ধু চিন্তা করবা যে এই 12 অণু পানি থেকে মনে হয় এখান থেকে 6 অণু পানি তৈরি হয়েছে। কাহিনী কিন্তু মোটেও তা না। তোমার এই পাশে 12 অণু আছে, তোমার অ্যান্সার হবে 12 অণু। অর্থাৎ এক অণু গ্লুকোজ তৈরির জন্য 12 অণু পানির প্রয়োজন, 6 অণু কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। এবং যখন সালোক সংশ্লেষণ হয় তখন 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন তৈরি হয়। এই এই পড়াশোনাগুলো করতে হবে। এই যে বিক্রিয়ক এবং উৎপাদ 100% দিয়ে পড়ে ফেলবা, 100%। খুব সহজ জিনিস, এগুলো কিন্তু সহজ কোশ্চেন, ভুল করা যাবে না। কোনটা কত অণু এটা তোমার পারতেই হবে, কোনটা কত অণু তোমার পারতেই হবে, যে কতটুক লাগে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অনুঘটক হিসেবে কাজ করে কে? পটাশিয়াম, 100% ইম্পর্টেন্ট, খুব ভালো করে পারতে হবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া অনুঘটক কে? পটাশিয়াম, ঠিক আছে। আবার দেখো এই পটাশিয়ামই তোমার আমার শরীরে যদি অনেক বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যেতে পারে? হার্ট বন্ধ হয়ে যেতে পারে, তাই না? কিছুদিনের মধ্যেই পড়ছো। এই পটাশিয়ামই তোমার যদি শরীরে অনেক বেশি জমে যায় তোমার কি হতে পারে? হার্ট বন্ধ হয়ে যেতে পারে। আর উদ্ভিদের ক্ষেত্রে সেটা অনুঘটক হিসেবে কাজ করতেছে। আচ্ছা, সবুজ পাতা সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ, এটা দেখতে হবে। ক্লোরোপ্লাস্ট, উচ্চ শ্রেণীর উদ্ভিদে কচি কাণ্ড এবং পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে এবং সেই সংখ্যা কয়টা? 10 থেকে 40টা। এটা পারতে হবে, ঠিক আছে, এটা পারতে হবে। কোথায় কোথায় ক্লোরোপ্লাস্ট থাকে সেটাও দেখবা। পাতার মেসোফিল টিস্যুতে ক্লোরোপ্লাস্ট বিন্যস্ত থাকে। মেসোফিল টিস্যুতে 100% দিয়ে রাখো, মেসোফিল টিস্যু। ক্রোমাটোফোর, কি বলছে? ক্রোমাটোফোর। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া, লোহিত শৈবাল, বাদামি শৈবাল, হ্যাঁ, এদের ক্ষেত্রে কি হয়? সালোক সংশ্লেষণকারী অঙ্গাণু হচ্ছে ক্রোমাটোফোর। তাহলে তোমাকে সিম্পলি এভাবে দিতে পারে, নিচের কোনটিতে ক্রোমাটোফোর পাওয়া যায়, এভাবে দিতে পারে, ঠিক আছে। তাহলে ক্রোমাটোফোর কাদের ক্ষেত্রে থাকে দেখো? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, লোহিত শৈবাল, বাদামি শৈবাল, হ্যাঁ, এদের ক্ষেত্রে থাকে। আর ফটোসিনথেসিস কোথায় হয়? 100%, সবাই কমেন্ট করো তো, এই ফটোসিনথেসিসটা কোথায় হয়? এত সহজ কোশ্চেন। ক্লোরোপ্লাস্ট তো সবাই পারি, তাই না? ক্লোরোপ্লাস্টের ভিতরে তো অনেক কথাই লেখা আছে, থাইলাকয়েড আছে, গ্রানাম চাকতি আছে, ম্যাট্রিক্স আছে, আছে না, অনেক কিছু আছে। কিন্তু ক্লোরোপ্লাস্টের ঠিক কোন জায়গাটায় সালোক সংশ্লেষণ হয়? সবাই একটু কমেন্ট করো তো, ক্লোরোপ্লাস্টের ঠিক কোন জায়গাটায় সালোক সংশ্লেষণ হয়? সবাই একটু কমেন্ট করো তো। সেটা হচ্ছে থাইলাকয়েড। সালোক সংশ্লেষণের একক কি? কোয়ান্টোসোম। আমি তোমাদের যখন কোষের অধ্যায় পড়িয়েছিলাম ওই সময় তো তোমাদের বলছিলাম যে সালোক সংশ্লেষণ চ্যাপ্টারে ক্লোরোফিল নিয়ে বহু কিছু জানতে পারবা। এবং দেখো ডেফিনেটলি উদ্ভিদ সারিতত্ত্বতে তোমরা ক্লোরোফিল নিয়ে অনেক কিছু জানতেছো। তাহলে এই যে কোয়ান্টোসোম শব্দটা কিন্তু ওখানেও ছিল। এবং এখানে কি লেখা আছে? সালোক সংশ্লেষণের এককটা কি? কোয়ান্টোসোম, ঠিক আছে, এটা পারতে হবে। কোয়ান্টোসোমে কয়টা ক্লোরোফিল অণু থাকে? 250টি, হ্যাঁ, কয়টা? 250টা। এই জায়গাটা 100% ইম্পর্টেন্ট, একটা ওয়ার্ডও বাদ দেওয়ার কোনো সুযোগ নাই যে কোনটার কালার কি, এবং খুবই সহজ, পড়ে ফেলতে হবে কোনটার কালার কি। হ্যাঁ, দেখো প্রথম কথা হচ্ছে যে এখানে আমাদের ক্লোরোফিল, প্রথম হচ্ছে ক্লোরোফিল। তো ক্লোরোফিল যদি থাকে, দেখো ক্লোরোফিলের মধ্যে আছে হচ্ছে ক্লোরোফিল এ, তারপর ক্লোরোফিল বি। ক্লোরোফিলের মধ্যে ক্লোরোফিল এ 75%, বি হচ্ছে 25%, যেটা এ, তাহলে বেশি। তাহলে এ যদি বেশি হয় তাহলে সেটা বেশি বেশি থাকবে, কত? 75%। আচ্ছা, বি যেটা, বিতে ব্লু, তাহলে বি যদি ব্লু হয় তাহলে নীল, বিতে যদি ব্লু হয় তাহলে নীল কালার। আর এতে দেখো কি? হলদে সবুজ, হলদে সবুজের কথা লেখা হয়েছে, এটা একটু খেয়াল করতে হবে। ক্যারোটিন সবাই পারো, কমলা। জ্যান্থোফিল হলুদ। সায়ানিন, নিন না বলে নীল বলবা, বাস হয়ে গেল। তাহলে সায়ানিন, নিন, নীল। আর এরিথ্রিন, এরিথ্রোসাইট, তাই না? পড়ছি না আমরা লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট। তাহলে এরিথ্রোসাইটের কালার কি ছিল? লাল ছিল, তাহলে এখানেও তাই। চলে আসি, সালোক সংশ্লেষণের মূল পিগমেন্ট তাহলে কোনটা? যেটা 75% থাকে নিশ্চয়ই সেইটা।
তাহলে একটু সবাই বলো তো যে সালোকসংশ্লেষণের মূল পিগমেন্ট কোনটি? সালোকসংশ্লেষণের মূল পিগমেন্ট কোনটি? সেটা হচ্ছে ক্লোরোফিল এ। দেখো বাকি পিগমেন্টগুলোকে আমরা বলি কি অ্যান্টেনা পিগমেন্ট। একটা জিনিস খুব খুব ভালো করে খেয়াল করবা, বাকি যত পিগমেন্ট আছে ক্লোরোফিল এ বাদে সবাইকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট। তাহলে তোমাকে প্রথমেই যে প্রশ্ন দিতে পারে যে অ্যান্টেনা পিগমেন্ট নয় কোনটি, তাহলে ক্লোরোফিল এ যেটা সবচেয়ে বেশি থাকে, যেটা সবচেয়ে বেশি থাকে ও হচ্ছে কি প্রধান পিগমেন্ট। তাহলে ও যদি প্রধান পিগমেন্ট হয় নিশ্চয়ই ও অ্যান্টেনা পিগমেন্ট তো হবে না, কারণ অ্যান্টেনা পিগমেন্ট মানে কি যারা বাকিরা আছে তারা। ঠিক আছে, আচ্ছা এখন একটু খেয়াল করো যে টমেটোতে কি পাওয়া যায়? লাইকোজ্যান্থিন। এটা কিন্তু পারতে হবে। টমেটোতে কি পাওয়া যায়? লাইকোজ্যান্থিন পাওয়া যায়। এটা এক ধরনের জ্যান্থোফিল। ঠিক আছে, আচ্ছা সবুজ শৈবাল এবং উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোফিল বি এর সাথে কি থাকে? সি থাকতে পারে। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস দেখো, সালোকসংশ্লেষণের জন্য উপযুক্ত বর্ণালী হচ্ছে বেনি কলা। বেনি কলা, বেনি এবং কলা এই জুটি সালোকসংশ্লেষণের জন্য বেশি উপযোগী। তাহলে কি বলছি? বেনি কলা। বেনি কলা হচ্ছে সালোকসংশ্লেষণের জন্য বেশি উপযোগী। ঠিক আছে, বেনি কলা। বাদামি শৈবাল এবং ডায়াটম উদ্ভিদের কথা আমাদের আপাতত লাগতেছে না, এগুলো একটু দেখবা, রিডিং দিবা। আমরা পরের টপিকসে চলে আসি। এই টপিকসটা খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে। কি লেখা আছে দেখো, আপতিত সৌররশ্মির শোষণ। আপতিত সৌররশ্মির শোষণ লেখা আছে এইখানে, খেয়াল করো 83% ক্লোরোপ্লাস্টে শোষিত হয়। খেয়াল করছো? 83% ক্লোরোপ্লাস্টে শোষিত হয়। অর্থাৎ তোমার যখন ক্লোরোপ্লাস্ট, এই যে সেই ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট, এই 83% এই ক্লোরোপ্লাস্টে শোষিত হয়েছে। 83% ক্লোরোপ্লাস্টে শোষিত হয়েছে। 12% কই গেছে? বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়েছে। বায়ুমণ্ডলে কি হয়েছে? প্রতিফলন হয়ে গেছে। অর্থাৎ আসছে এবং প্রতিফলন হয়ে গেছে, আসছে এবং প্রতিফলন হয়ে গেছে। কয় পার্সেন্ট? 12%। আর আসছে এবং একদিকে বেঁকে গেছে, প্রতিসরণ হয়ে গেছে কয় পার্সেন্ট? 5%। কথাগুলো কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। যে 83% আমার ক্লোরোপ্লাস্টে শোষিত হইল, 83% ক্লোরোপ্লাস্টে শোষিত হইল, 12% কি করছে? প্রতিফলন হয়ে গেছে, 5% কি করছে? ভূগর্ভে প্রতিসরণ হয়ে গেল। এখন একটা কথা খেয়াল করো, পরীক্ষায় চোখ কান খোলা না রাখলে যে ঝামেলাটা হইতে পারে সেটা হলো, তোমার পরীক্ষায় বললো যে কত পার্সেন্ট সূর্যালোক ক্লোরোফিল দ্বারা শোষিত হয়। ক্লোরোপ্লাস্ট আর ক্লোরোফিল কি সেম? এই তোমার ক্লোরোপ্লাস্ট যেটা হলো একটা অঙ্গাণু, তার মধ্যে মধ্যে ছোট 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 ক্লোরোফিল থাকে। তার মধ্যে ক্লোরোফিল এ থাকতে পারে, বি থাকতে পারে, ক্যারোটিন থাকবে, জ্যান্থোফিল থাকবে, বহু কিছু থাকবে। এই ক্লোরোফিল সে হচ্ছে অত্যন্ত ছোট একটা জিনিস, যে একটা ছোট জিনিস তার সাথে তো ক্লোরোপ্লাস্টকে মিলানো যায় না। ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু, সে নিবে 83%, আর ক্লোরোফিল কি একটা ছোট্ট জিনিস, সে নিবে ছোট্ট জিনিস 0.5 থেকে 3.5%। এই জিনিসগুলো ভুল করার কোনো সুযোগ নাই। ক্লোরোফিল চাইছে পরীক্ষায় না ক্লোরোপ্লাস্ট চাইছে, এটা যেন পরীক্ষায় ভুল না হয়। তাহলে 0.5 থেকে 3.5% হচ্ছে ক্লোরোফিল এবং অন্য রঞ্জক কর্তৃক শোষিত হবে। আর কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়? লাল আলোতে। কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয় বলো? লাল আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়, এটা পারতে হবে। হ্যাঁ, ওকে, চলে আসি পরের টপিকসে। দেখো ফটোসিস্টেম 1-2। ফটোসিস্টেম 1-2 এমন একটা গভীর জায়গা, এটাকে তোমরা খাদের সাথে তুলনা করতে পারো। এই খাদের মধ্যে যদি একবার কন্ট্রোল হারায় যায় তাহলে সোজাসুজি খাদের মধ্যে, এবং কিছুই মনে রাখা সম্ভব না, এই জন্য টেকনিক্যালি মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ফটোসিস্টেম থেকে খেয়াল করবা, ফটোসিস্টেম 1 যেহেতু বলছো তাহলে সংখ্যায় বেশি। তাহলে এ 683 আর এখানে কত? এ 673। এই কথাগুলো খেয়াল করবা। ক্লোরোফিল এ 683, সেটা কি নাম্বার 1, তাহলে নামবে থাকবে নাম্বার 1। যেহেতু নাম্বার 1 তাহলে পি হইলো 700, আর যেহেতু নাম্বার 2 তাহলে পি 680। এই কথাগুলো খেয়াল করতে হবে। যেহেতু নাম্বার 1 তাহলে পি হচ্ছে 700, যেহেতু নাম্বার 2 তাহলে পি 680। এখানে ক্লোরোফিল হচ্ছে 683, এখানে ক্লোরোফিল এ হচ্ছে 673। এখানে আছে ক্যারোটিন, এখানে আছে জ্যান্থোফিল, এখানে আছে ক্লোরোফিল বি। খেয়াল করছো? তাহলে ক্যারোটিন জ্যান্থোফিল ইম্পর্টেন্ট না? তাহলে ইম্পর্টেন্ট জিনিসটা দেখো কার কাছে আছে? এর কাছে আছে। আর এখানে ক্লোরোফিল বি আছে। আর এখানে এখন একটা কথা দেখো লেখা আছে, ক্লোরোপ্লাস্টের গ্রানা ল্যামেলির বাইরের দিকে অবস্থিত। ঠিক আছে, এটা একটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে। তার মানে এ থাকে কোথায়? গ্রানার বাইরে অবস্থিত। আর এ থাকে কোথায়? ভেতরে।
স্ট্রোমার দিকে অবস্থিত। তাহলে কোনটা কোন দিকে? যেহেতু সে 1 নাম্বার, সে বাইরের দিকে থাকবে, আর যেহেতু সে 2 নাম্বার, তাহলে ভিতরের দিকে থাকবে, তাই না? দোকানে 2 নাম্বার জিনিসগুলা কি সামনের দিকে সাজায় রাখে নাকি ভিতরের দিকে সাজায় রাখে বলো তো? দোকানে 2 নাম্বার জিনিসগুলো কি সামনে রাখবে সবার, যাতে করে ধরা খায়? নিশ্চয়ই না। তাহলে এটা মনে রাখবা। আর দেখো লেখা আছে ফটোসিনথেটিক ইউনিট, এই শব্দটাই খুব গুরুত্বপূর্ণ। ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে অবস্থিত ফটোসিস্টেম, এটাই হচ্ছে ফটোসিনথেটিক ইউনিট, এইটার নামই কোয়ান্টোসোম। তাহলে কোয়ান্টোসোমটা কি পড়ছিলা? সালোক সংশ্লেষণের একক পড়ছিলা না? এই সালোক সংশ্লেষণের একক যে কোয়ান্টোসোম, সেটাই সেই কি ফটোসিনথেটিক ইউনিট। ফটোসিস্টেম 1 2, এখান থেকে কিছু এমসিকিউ বলে দিব, এটা পুরোটা পড়তে পারলে অবশ্যই ভালো। তার মধ্যেও যেগুলো অবশ্যই তোমাদের জানতে হবে সেগুলো আমি একটু দেখাই দিই। প্রথমটা তো পড়েই ফেললাম, এটা বাইরের তলে থাকে, এটা কই থাকবে? ভেতরের তলে থাকবে। কে কে থাকে আমাদের পড়া হয়ে গেছে, এটা 100%, এটাও 100%, ঠিক আছে। এখানে হচ্ছে পি তোমার হলো 700 হচ্ছে তোমার বিক্রিয়া কেন্দ্র, আর এখানে হলো পি 680 তোমার বিক্রিয়া কেন্দ্র, ঠিক আছে। এই কথাগুলো কিন্তু ভুল করা যাবে না। এখানে পি 700 হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, পি 680 হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। চক্রীয় অচক্রীয় দুইটাই হয়। একটু আগে এটা বললা সে 1 নাম্বার, তা সে যদি নাম্বার 1 হয় তাহলে সে সবকিছুই হ্যান্ডেল করতে পারবে, তাহলে চক্রীয় অচক্রীয় দুইটাই হবে। আর এখানে কোনটা হবে? অচক্রীয়। অচক্রীয়, শোনো, চক্রীয় ভালো জিনিস, অচক্রীয় ভালো জিনিস না, এটা মনে রাখবা। চক্রীয় কি ভালো জিনিস, অচক্রীয় কি ভালো জিনিস না। তাহলে যেটা ভালো জিনিস না সেটা 2 নাম্বারে থাকবে, তাই না? এটা একটু খেয়াল রাখবা। আর এখানে দেখো পানির ফটোলাইসিসে জড়িত নয়, আর এটা পানির ফটোলাইসিসে জড়িত, যেটা পজিটিভ জিনিস সেটা একটু হাইলাইট করে পড়তে হয়। তাহলে পানির ফটোলাইসিসের সাথে জড়িত কে? ফটোসিস্টেম 2। আর এখানে দেখো এ বেশি দেখা যায়, এখানে বি বেশি দেখা যায়, এটা তো একটু আগেই পড়লাম, এ বি বেশি দেখা যায়, এখানে এ বেশি ওখানে বি বেশি। আচ্ছা, এনএডিপি বিজারণে ইলেকট্রন প্রদান করে, এনএডিপি বিজারণে প্রোটন প্রদান করে, এই জিনিসটা 100% ইম্পর্টেন্ট। পরীক্ষায় এই জায়গা থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা আছে যে এনএডিপি বিজারণে ফটোসিস্টেম 1-এ এনএডিপি বিজারণে কি প্রদান করা হয়, সেটা হচ্ছে ইলেকট্রন প্রদান করা হয়। দেখছো, এই কথাগুলো পারতে হবে। চলে আসি এখানে, 100% ইম্পর্টেন্ট। দেখো মেডিকেল, তারপরে হচ্ছে ডেন্টাল, তারপরে ডেন্টাল, তুমি বুঝতেছো এটা তাহলে গুরুত্ব কি? এখান থেকে একটা ওয়ার্ডও বাদ দেওয়া যাবে? এখান থেকে কোনোটাই বাদ দেওয়া যাবে না। দেখি তো কে কে আছো আমাদের সাথে। লুবাবা, নিশাত, রুহি, মহিমা, ভেরি গুড। ওকে, দেখো ফিওফাইটিন, ফিওফাইটিন এটা হচ্ছে কি রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। যে কোনো জিনিস রূপান্তর যদি করতে হয়, কি করতে হয়? রূপান্তর যদি করতে হয় তাহলে কি করতে হবে বলো তো? রূপান্তর করতে গেলে প্রচুর ফাইট করতে হবে। তোমরা যে নিজেদের লাইফটাকে সুন্দর করে গড়তে চাও, এত কষ্ট করে পড়াশোনা করতেছো, রূপান্তর করতে চাচ্ছ নিজেদেরকে, তাহলে তোমাদের অবশ্যই নিজেদের সাথে ফাইট করতে হবে, তাই না? পড়াশোনা করতে ইচ্ছা করবে না, কিন্তু তার মধ্যে দিয়েও ফাইট করে পড়তে হবে। তাহলে রূপান্তরিত এবং ফিওফাইটিন, কুইনন, কুলি দিয়ে মনে রাখবা, কুলি। তাহলে কুলি কি? কু এবং লিতে লিপিড, কু এবং লিতে কি বলো? লিপিড। এরপরে কি? সাইটোক্রোম, অনেকবার পড়ছো। তার মধ্যে আবার দেখো চলে আসছে লৌহ ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন, এটাই আমাদের কোষ রসায়ন চ্যাপ্টারে কিন্তু বলা হয়েছে, আছে না? তাহলে দেখো লৌহ ঘটিত হিম গ্রুপ বিশিষ্ট প্রোটিন কোনটা? সাইটোক্রোম। প্লাস্টোসায়ানিন, তাহলে তুমি তো প্লাস্টোকুইনন একটু আগে পড়লা, তাই না? তা কুইনন যদি লিপিড হয়, তাহলে এই যে প্রোটিন, যদি আমি বলতাম প্রোটিন, এই নিন না বলে টিন যদি পড়তাম, তাহলে প্রোটিন হয়ে যাইতো না? তাহলে এইখানে মনে রাখবো প্রোটিন, এখানে মনে রাখবো প্রোটিন। আচ্ছা, একটা জিনিস দেখো, অত্যন্ত ছোট, এটা কি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন কিন্তু, হ্যাঁ এটা ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন। আমরা ওইটুক পরে সীমাবদ্ধ থাকি, কিন্তু আমাদের পুরোটা পড়তে হবে। সেটা কি লেখছে? যার ইলেকট্রন গ্রহীতা হলো কপার, যার ইলেকট্রন গ্রহীতা কে? কপার। তোমাকে সিম্পলি দিয়ে দিবে প্লাস্টোসায়ানিনের ইলেকট্রন গ্রহীতা কে, এটা হচ্ছে কপার। ফেরিডক্সিন, নামের সাথে ফেরি আছে, ফেরি তো বুঝো, তাহলে ফেরি যদি বুঝো তাহলে আয়রন তো আছেই, আর কি ডক্সিন, এর মধ্যে আছে সালফার। তাহলে কোনটি আয়রন সালফার প্রোটিন, এটাও তোমাকে কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে ফেরিডক্সিন হচ্ছে আয়রন সালফার প্রোটিন। আর দেখো এনএডিপি রিডাকটেজ, নামের সাথেই আছে রিডাকটেজ, তাহলে এটি আসলে একটি ফ্লাভো প্রোটিন, এটা হচ্ছে ফ্লাভো প্রোটিন। এবং এটা বাউন্ড কোএনজাইমকে এফএডি, ইলেকট্রন গ্রহীতা হলো ফ্লাভিন গ্রুপ। এই কোশ্চেনটার সবচাইতে ভয়াবহ দিক হলো একটা, যে তোমাকে দিবে যে এনএডিপি রিডাকটেজের
বাউন্ড কোএনজাইমকে অপশনে দিয়ে দিবে এনএডি। তুমি পড়তেছো এনএডিপি রিডাক্টেজ, তোমাকে দিয়ে দিল এনএডিপি। তাহলে এনএডিপি রিডাক্টেজের বাউন্ড কোএনজাইম কিন্তু এনএডি না, এটার এনজাইম বাউন্ড কোএনজাইম হলো এফএডি। এবং এখানকার ইলেকট্রন গ্রহীতা গ্রুপ হচ্ছে ফ্লাভিন গ্রুপ, যেটা এফ এর সাথে এর নামের সাথে কোনো সম্পর্কই নাই, সেই জিনিসটা হচ্ছে এটার গ্রুপ। বুঝতেছো? এই ছকটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে এর আগে কোশ্চেন আসছে, ফিউচারেও কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তোমাদেরকে একটু মোটিভেট করি, দেখো কেউ হতাশ হয়েও না, ঠিক আছে? হতাশ হওয়ার কিচ্ছু নাই, এখনো যথেষ্ট টাইম আছে, যথেষ্ট এনাফ। মানুষের জীবন চেঞ্জ হইতে একদিন সময় লাগে না, তাই না? হঠাৎ একজন সুস্থ মানুষ, সুস্থ সবল মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, এই শুনছো বেঁচে আছে, এই শুনছো নাই, তাই না? আবার হঠাৎ করে একটা মানুষ দেখবা যে সাফল্য পেয়ে গেছে, অনেক দিন ধরে সে সাফল্যের জন্য অপেক্ষা করছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, হঠাৎ করে হয়ে গেছে, তাই না? তাহলে সবকিছুই আসলে কি বলতো, মানুষের চেষ্টা এবং পরিশ্রম এবং আল্লাহ তাআলার রহমত সবকিছু মিলে একটা জিনিস নির্ভর করে। তো তোমাদের যার যার চেষ্টা আছে ইনশাল্লাহ তোমরা পারবা, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাদের চেষ্টা আছে অবশ্যই তোমরা পারবা, কিন্তু তোমাদের অবশ্যই লেগে থাকতে হবে। হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। হতাশ, আমি বললাম তো, হতাশ হওয়া যাবেই না, কোনোভাবেই যাবে না। তোমার পড়া বেশি, আজকে এইটা, এর সাথে আমার এতগুলা মানে ইংলিশ পড়তে হবে, কিভাবে পড়বো, হ্যাঁ কিভাবে শেষ করব। তোমার কিভাবে শেষ করবো ওই চিন্তা তো তোমার করার দরকার নাই, তোমার শেষ করা লাগবে, এটা হলো মেইন কথা। কিভাবে করবা, দুনিয়াতে সবকিছুই কি আমাদের পসিবল বলো? সবকিছুই পসিবল? সবকিছুই তো পসিবল না। একটা জিনিস শুধু খেয়াল রাখো যে আমরা যখন, আমি তোমাদের জাস্ট একটু সময় নষ্ট করতেছি, যখন তোমাদের এই যে কিছুদিন আগেও বাংলাদেশে যখন বিপ্লব হয়েছিল, তাই না? বিপ্লব যখন বাংলাদেশে হয়েছিল ওই সময় কি আমরা সংখ্যায় বেশি ছিলাম বলো? আমরা কি সংখ্যায় বেশি ছিলাম? আমরা কিন্তু সংখ্যায় বেশি ছিলাম না। কিন্তু কি হয়েছিল বলো তো, আমরা কিন্তু আলটিমেটলি জয়লাভ করছি। অবশ্যই অনেক মানুষের প্রাণহানি হয়েছে, অনেক মানুষ শহীদ হয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু আলটিমেটলি কি সার্ভাইভ করে গেছি, এবং একটা অনেক মানুষের প্রাণের বিনিময়ে আমরা কিন্তু একটা মোটামুটি সাকসেসফুল একটা পজিশন পাইছি। তাহলে এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে যুদ্ধের ময়দান সবসময় কিন্তু তোমার প্রতিকূলে থাকার সম্ভাবনাই বেশি, অনুকূলে থাকার সম্ভাবনা কম। তুমি যুদ্ধ করতে নামছো, ভর্তি যুদ্ধ বলে না, অ্যাডমিশন টেস্ট, এটা কি বলে? ভর্তি যুদ্ধ। ভর্তি পরীক্ষার চাইতে ইম্পর্টেন্ট ভর্তি যুদ্ধ। যুদ্ধ করতে নামছো, তোমার রিসোর্স সবসময় বেশি থাকবে না, তোমার সক্ষমতাও লিমিটেড থাকবে, তোমার সবসময় পড়তে ইচ্ছা করবে না। কিন্তু এটাই যুদ্ধ, যুদ্ধের ময়দান এটাই, তোমার যুদ্ধক্ষেত্র থেকে পালানো যাবে না। যুদ্ধক্ষেত্র থেকে যে পালায়, আমি আর কিছু বললাম না, যুদ্ধক্ষেত্র থেকে কখনো পালানো যাবে না, ওখানে মরে যেতে হবে প্রয়োজনে, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে কখনো পালানো যাবে না। এত কষ্ট করে পড়াশোনা করতেছো, আজকে এতগুলো দিন পরিশ্রম করতেছো, এখন শেষ সময় আসতেছে বা সময় শেষ হয়ে যাচ্ছে, এখন তুমি যুদ্ধের ময়দান থেকে পালায় যাবা? এখন তুমি যুদ্ধকে আরো শক্ত করে ধরবা, ঠিক আছে? এটা মাথায় রেখো। সিচুয়েশন যাই হোক, কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। আলোক নির্ভর পর্যায় কোথায় হয় দেখো, ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে সংগঠিত হয়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, তোমার কোন পর্যায়ে কোথায় হয় না হয় এই কথাগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে সংগঠিত হয়, এটিপি এবং এনএডিপিএইচ2 তৈরি হয়। আলোক পর্যায়ে কয়টি এটিপি উৎপন্ন হয় এটা কিন্তু লাগবে, এই জিনিসটা তোমাদের জানতে হবে যে আলোক পর্যায়ে একটি এটিপি উৎপন্ন হয়, আলোক পর্যায়ে একটি এটিপি উৎপন্ন হয়। সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন, এই কথাটা খেয়াল রাখবা, ফটোফসফোরাইলেশন, ঠিক আছে? এই কথাটা মনে রাখতে হবে, এই কথাটা মনে রাখতে হবে, ফটোফসফোরাইলেশন। সবাই একটু বলো তো যে সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরিকে কি বলা হয়? ফটোফসফোরাইলেশন। আরেকটা জিনিস একটু বলো তো, যে সেটা হচ্ছে আলোক পর্যায়ে কয়টি এটিপি উৎপন্ন হয়, ঠিক আছে? ওকে, এবার একটু খেয়াল করো, এটিপি এবং এনএডিএইচ2 এদেরকে বলা হয় আত্তীকরণ শক্তি। আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার, এটা পারতে হবে। এবং এটিপি কে বলা হয় জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা মলিকুলার ইউনিট বা আণবিক মুদ্রা, হ্যাঁ সবগুলো নাম 100% পড়তে হবে। এনএডি কি একটা ডিহাইড্রোজিনেস জাতীয় কোএনজাইম, তাই না? ডিহাইড্রোজিনেস, এটা একটু দেখবা। আর তুমি বলতেছো আলোক নিরপেক্ষ, তাহলে আলোক নিরপেক্ষ কই হবে? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হবে। ওইটা হলো থাইলাকয়েড মেমব্রেনে, এটা হলো কোথায়? স্ট্রোমাতে, তাই না? এটা একটু দেখতে হবে। ওইটা হলো আমাদের কোথায়?
স্ট্রোমাতে নাকি আমাদের যখন আলোক নির্ভর পর্যায়ে পড়ছো তখন হবে থাইলাকয়েড মেমব্রেন, আর এটা যখন পড়লা এটা হচ্ছে আমাদের স্ট্রোমাতে। এই দুইটাই আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে কার্বোহাইড্রেট তৈরি হয় কোথায়। কার্বন বিজারণ পদ্ধতিতে এবং সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কে কে তৈরি হয় দেখছো? তাহলে অন্ধকার পর্যায়ে দেখছো কিনা, অন্ধকার পর্যায়ে কে কে তৈরি হচ্ছে? অন্ধকার পর্যায়ে তৈরি হচ্ছে আমাদের গ্লুকোজ এবং অক্সিজেন। পানির সালোক বিভাজনটা একটু খেয়াল করি। ফটোসিস্টেম 2 তে পানির অণুর বিভাজন ঘটে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফটোসিস্টেম 2 তে কি হয়? পানির অণুর বিভাজন ঘটে। বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট হচ্ছে P680, তার সাথে একটা প্লাস, P680 তার সাথে একটা প্লাস, এটা খেয়াল রাখবা। তারপরে লেখছে পানির বিভাজন কেবলমাত্র আলোর উপস্থিতিতে ঘটে, তাই এর নাম ফটোলাইসিস। কেন লাইসিস বলা হয়েছে বুঝছো? ফটোলাইসিস কেন বলছে? আর ডিহাইড্রোজিনেস বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন ভেঙে যায়, ইলেকট্রন প্রোটন তৈরি হয়। দেখছো, হাইড্রোজেন ভেঙে যায়, ইলেকট্রন প্রোটন তৈরি হয়। চলে আসি সালোক সংশ্লেষণের প্রকারভেদ। দেখো অচক্রিয়তে চলে আসছি। যখন তোমাকে বলতেছে যে অচক্রিয়, তখন দেখবা এই চক্রে ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 উভয়ই অংশগ্রহণ করে। ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 উভয়ই পার্টিসিপেট করে। এবং কি বলছে? এটাকে বলা হয় পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস। এই যে পানির ভাঙনে অক্সিজেন তৈরি হওয়া, পানির ভাঙনের ফলে যে অক্সিজেন নির্গত হয়, এটাকে আমরা বলি পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস। এবং একটা কথা দেখো, এটাকে কি বলা হয়েছে? জেড স্কিম বিক্রিয়া বলা হয়। এটা কিন্তু আজিবুর স্যারের রেফারেন্স, জেড স্কিম বিক্রিয়া। চক্রীয় ফটোফসফোরাইলেশন কি বলছে? এই প্রক্রিয়ায় কেবল ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। তাহলে চক্রীয় ফসফোরাইলেশন যেটা, সেখানে কেবল ফটোসিস্টেম 1 অংশগ্রহণ করে। এবং বলেছে কি চক্রীয় ফটোফসফোরাইলেশনে অক্সিজেন উৎপন্ন হয় না। চক্রীয় ফটোফসফোরাইলেশনে কি হয় না বলো? অক্সিজেন উৎপন্ন হয় না। এই প্রক্রিয়ায় একটি এটিপি উৎপন্ন হয়। এবং আদি ব্যাকটেরিয়া যদি বলে, সেখানে কেবল কোনটা হবে? চক্রীয় হবে। এটা একটু কমেন্ট করো তো, যদি আদি ব্যাকটেরিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কোনটা তৈরি হবে? যদি আদি ব্যাকটেরিয়া হয় তখন কেবল চক্রীয় ফসফোরাইলেশন হবে। আলোক নিরপেক্ষতে আমরা চলে আসছি। এখন দেখো আমরা কিন্তু খুব দ্রুত আগাচ্ছি। কেলভিন কোথায় পাইছে? ক্লোরেলাতে। কি ব্যবহার করছিল? তেজস্ক্রিয় 14 কার্বন ব্যবহার করছিল। তেজস্ক্রিয় 14 কার্বন ব্যবহার করছিল, করে প্রথম কেলভিন চক্র আবিষ্কার করছে। এই লাইন 100% ইম্পর্টেন্ট, একটা কিছু বাদ দেওয়া যাবে না। কেলভিন কোথায় দেখছে? ক্লোরেলাতে দেখছে। এবং কি করছে বলো? 14 কার্বন ব্যবহার করছে তেজস্ক্রিয়, এবং এর মাধ্যমে কেলভিন চক্র আবিষ্কার করছেন। কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতাকে এখানে রাইবোলোজ 1,5 বিসফসফেট। এখানে আমাদের গ্রহিতা হচ্ছে রাইবোলোজ 1,5 বিসফসফেট। প্রথম স্থায়ী পদার্থ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই না? 3 পিজিএ, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 পিজিএ, এটা থাকতে পারে পরীক্ষায়। তাহলে পরীক্ষায় কি থাকতে পারে সেটাও কিন্তু আমাদের জানতে হবে, তাই না বলো? তাহলে প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা জানতে হবে। কেলভিন চক্রের প্রতি আবর্তে 6 অণু কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রতি আবর্তে কয় অণু প্রবেশ করলো এবং কয় অণু ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো? 12 অণু। রুবিস্কো এনজাইম 100%, আমাদের অনেক অনেক এনজাইমের নাম আছে, তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা নাম হলো রুবিস্কো। তাহলে রুবিস্কো এনজাইম CO2 কে RUBP সাথে যুক্ত করে। পৃথিবীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইমের নাম কোনটা? তাহলে রুবিস্কো। কারণ এই রুবিস্কো যদি না থাকে, তাহলে কি বোঝা যাচ্ছে যে কি সমস্যা হবে? প্রকৃতি থেমে যেতে পারে, তাই না? তাহলে রুবিস্কো এনজাইমের কতটা গুরুত্ব। রুবিস্কো হচ্ছে রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ বা অক্সিজেনেস এনজাইমের অ্যাক্রোনিম। তাহলে এটা একটা অক্সিজেনেস এনজাইম। দেখো যেসব C3 উদ্ভিদে সংগঠিত হয়, তাই না, যেসব উদ্ভিদে C3 হয় তাদেরকে C3 উদ্ভিদ বলে। আর C3 উদ্ভিদ এর মধ্যে কি দেখো তো, অধিকাংশ উদ্ভিদ যেগুলো আছে তারা কি? C3। আর C3 উদ্ভিদ কোন দেশে পাওয়া যায়? শীত প্রধান দেশে পাওয়া যায়। হ্যাচোস্ল্যাক কি ব্যবহার করছিল? তেজস্ক্রিয় কার্বন না, কিন্তু এখানে চলে আসলো তেজস্ক্রিয় কার্বন ডাই অক্সাইড। ওখানে আমরা করছিলাম তেজস্ক্রিয় কার্বন, কিন্তু এখানে চলে আসলো কি? কার্বন ডাই অক্সাইড। ইক্ষু উদ্ভিদ। কি উদ্ভিদ? ইক্ষু উদ্ভিদে পাওয়া গেছিল। খালিদ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সাগরিকা আছো, নাজবিন আছো, সোলাইমান আছো। ওকে, আচ্ছা। তাহলে এখানে কার্বক্সিলিক চক্র বা ডাই কার্বক্সিলিক চক্র বা বিটা কার্বক্সিলেশন পাথওয়ে নামেও পরিচিত। তাহলে ওখানে ব্যবহার হয়েছিল আমাদের তেজস্ক্রিয় কার্বন, এবং ক্লোরেলা উদ্ভিদে পাওয়া গেছিল। এখানে তুমি ব্যবহার করতেছো তেজস্ক্রিয় 14 কার্বন ডাই অক্সাইড, তাই না? এবং এটা কোথায় আবিষ্কার হয়েছে? প্রথম ইক্ষু উদ্ভিদে আবিষ্কার হয়েছে।
এবং একটা জিনিস খেয়াল করি, এখানে তোমার হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র এবং তোমার হচ্ছে বিটা কার্বক্সিলেশন পাথওয়ে নামে পরিচিত লেখা আছে। বর্তমানে 16টা গোত্রের এটা আমরা দেখতে পাচ্ছি। CO2 গ্রহিতা, এই যে গ্রহিতা ওখানে ছিল কে? রাইবোলোজ 1,5 বিসফসফেট, এখানে হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পিইপি, এটা কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। তাহলে 3 কার্বন বিশিষ্ট ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এটা হচ্ছে গ্রহিতা। প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। সংক্ষিপ্ত ফর্মগুলো কিন্তু জানতে হবে, তাই না? এটা কয় কার্বন বিশিষ্ট? ওখানে ছিল 3PGA, তাই না? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কয় কার্বন? 4 কার্বন। এবং এই জিনিসটা 100% ইম্পর্টেন্ট, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় আবাসিক অণু। তাহলে আবাসিক অণু কাকে বলা হয় দেখি? আমার কমেন্ট সেকশনে বেশ হাসাহাসি হচ্ছে, ভালোই, সমস্যা নাই, আমি একটা হাসির রিয়াকশন দিয়ে দিই। যাক, এবার দেখা যাক, সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। যেসব উদ্ভিদে C4 চক্র সংঘটিত হয় তাদেরকে বলা হয় C4 উদ্ভিদ। না বুঝেই হেসে দিলাম। তাহলে যেসব উদ্ভিদে C4 চক্র হয় তাদেরকে C4 উদ্ভিদ বলে। কি কি আছে? ইক্ষু, ভুট্টা, সরগম এবং ক্রাপ ঘাস। হ্যাঁ, এখানে মনে রাখতে পারো হচ্ছে ভুই ক্রাস, ভুই ক্রাস, ঠিক আছে? তাহলে ভুই ক্রাস এটা একটু আমরা দেখতে পারি, যেখানে হচ্ছে ভুট্টা, তারপরে আছে হচ্ছে ইক্ষু, তারপরে আছে সরগম এবং হচ্ছে ক্রাপ ঘাস। হ্যাঁ, এটা একটু দেখবা। আর মিল্লাত, কাউন, চীনা এবং হচ্ছে যে গিনি ঘাস, ঠিক আছে? এদেরকে আমরা বলতেছি যে এরা হচ্ছে আমাদের আরো কিছু এক্সট্রা নাম, তাই না? তাহলে এইটা একটু খেয়াল রাখতে হবে। আর দেখো, এরপরে এখানে আমরা একটু দেখবো, এখানে আমরা হচ্ছে চাকমা দিয়ে মনে রাখতে পারি, চাকমা, চাকমা দিয়ে মনে রাখা যায়। আর এই চক্রের বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরম উষ্ণতা হচ্ছে 32 থেকে 45, 32 থেকে 45। হ্যাঁ, এটা একটু দেখবা। আরেকটা বিষয় একটু খেয়াল করো, সেটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাগ চক্রের বিক্রিয়া সমূহ কোথায় হয়? কোথায় হচ্ছে? মেসোফিল এবং বান্ডেল শীতকোষ, মেসোফিল এবং বান্ডেল শীতকোষে হচ্ছে, এটা একটু দেখবো। মেসোফিল এবং বান্ডেল শীতকোষে হচ্ছে। আর C4 উদ্ভিদের পাতার বান্ডেল শীতের চারিদিকে, বান্ডেল শীতের কি হয় বলো? চারিদিকে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট যুক্ত মেসোফিল কোষের যে বিশেষ বলয় থাকে তাকে বলা হয় ক্রানজ অ্যানাটমি। সোজা কথা হলো, পরীক্ষায় দিবে ক্রানজ অ্যানাটমি কোথায় দেখা যায়? ক্রানজ অ্যানাটমি দেখা যায় হচ্ছে আমাদের C4 উদ্ভিদে। আর C4 উদ্ভিদের পাতায় ক্রানজ অ্যানাটমির জন্য এর খাদ্য উৎপাদন ক্ষমতা বেশি। হ্যাচো স্ল্যাগ চক্র কোথায় দেখো তো? গ্রামিনী পরিবারের C4 চক্র প্রমাণ করেন। C4 চক্র হচ্ছে 3 প্রকার, এই 3টা প্রকার একটু দেখে ফেলা যাক। কি বলছে? NADP ম্যালিক এনজাইম প্রকার, তাই না? এই NADP ম্যালিক এনজাইম প্রকার যেটা, এখানে তুমি সিম্পলি দেখতে পাবা ভুই ক্রাস, উপরে যেটা আমরা পড়লাম ওই কথাটাই এখানেও খেয়াল রাখা যায়। তো তোমার হচ্ছে ভুট্টা, ইক্ষু, সরগম এবং ক্রাপ ঘাস। NAD ম্যালিক এনজাইম প্রকার যদি বলে, এটা তুমি চাকমা দিয়ে মনে রাখতে পারো, চাকমা, অর্থাৎ হচ্ছে চীনা, কাউন এবং মিল্লাত। আর যেটা বাকিটা থাকে, নামটা অনেক বড়, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ, এটা হচ্ছে গিনি ঘাসের ক্ষেত্রে পাওয়া যায়, গিনি ঘাস। ওকে। আর ক্যাম্প প্রক্রিয়া, ক্যাম্প প্রক্রিয়া থেকে সবকিছু না পড়লেও এটা হচ্ছে কি বলতো? ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, তাই না? এবং এখানে পাথরকুচি উদ্ভিদ এবং আনারসের কথা লেখা আছে, পাথরকুচি এবং আনারসের কথা লেখা আছে, একটু কি মনে করে দেখতে পারি? এই পাথরকুচি এবং আনারস এই জায়গাতেই পত্ররন্ধ্র রাতের বেলায় খোলা ছিল না? ইয়েস। তাহলে এটা মনে রাখতে হবে, এই যে এদের পত্ররন্ধ্র কেবল রাতে উন্মুক্ত হয়। পাথরকুচি এবং আনারস দুইটাই কিন্তু ছিল, এটা মনে রেখো যে পাথরকুচি এবং আনারস দুইটাই ছিল। C3 C4 এর মধ্যে পার্থক্য, এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম সেই কথাবার্তাগুলোই পুনরায় এখানে চলে আসছে। উচ্চ তাপমাত্রার সাথে জড়িত, তারপরে হচ্ছে আমাদের কোনটা নিম্ন তাপমাত্রার সাথে জড়িত, হ্যাঁ এই কথাগুলো দেখতে হবে। উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নিতে সক্ষম নয়, C3 কি সক্ষম নয়, আর এটা অবশ্যই সক্ষম। আর এখানে দেখো লেখা আছে পাতার বান্ডেল শীটকে ঘিরে মেসোফিল কোষের কোনো পৃথক স্তর থাকে না। আর এখানে অবশ্যই থাকে, যেটাকেই তুমি কি বললা? ক্রানজ অ্যানাটমি। কিভাবে থাকে এরা? কিভাবে সজ্জিত থাকে বলো তো? অরীয়ভাবে সজ্জিত থাকে। আর গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট হচ্ছে একই রকম, এখানে গঠনগতভাবে ক্লোরোপ্লাস্ট হচ্ছে 2 রকম, একটা গ্রানাযুক্ত, একটা গ্রানাবিহীন। আর CO2 এর ঘনত্ব এখানটা 100% ইম্পর্টেন্ট, এখান থেকে দেখবা সালোক সংশ্লেষণের জন্য CO2 এর ঘনত্ব থাকবে কত? 50 ppm, কিন্তু অবশ্যই আমাদের রেঞ্জটা পড়ে যেতে হবে 50 থেকে 150 ppm। আর সালোক সংশ্লেষণের জন্য বায়ুমণ্ডলে CO2 এর ঘনত্ব কমপক্ষে 0.10, আর এটা আমরা দেখলাম যে 0.10 থেকে কত বলো? 10 ppm। তাহলে আমাদের C4 এর জন্য আমাদের CO2 কত দরকার?
C3 এর জন্য কত দরকার? হ্যাঁ, এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু পারতে হবে। বিক্রিয়া দেখো, মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং হচ্ছে কেলভিন চক্র সম্পন্ন হয়, আর এখানে মেসোফিল কোষে হয় আলোক বিক্রিয়া আর বান্ডেল শীত কোষে C2 সৃষ্টি এবং হচ্ছে কেলভিন চক্র সম্পন্ন হয়। তাহলে C4 এর ক্ষেত্রে মেসোফিল কোষে শুধু আলোক বিক্রিয়াটাই হবে, কিন্তু বান্ডেল শীতে বাকি প্রক্রিয়াটা হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর এটা শীত প্রধানের কথা আমরা বলছি, এটা উষ্ণমণ্ডলের কথা আমরা আগেই বলছি। স্বাভাবিক পরিমাণের চেয়ে 1% বেশি অক্সিজেনের উপস্থিতিতে কি হবে? জলসংশ্লেষণটা বাধাগ্রস্ত হবে, আর অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে বাধাপ্রাপ্ত হয় না। এই কথাটা মাথায় রাখবা, এই কথাটা খেয়াল রাখবা যে স্বাভাবিক পরিমাণের চেয়ে যদি 1% বেশি অক্সিজেন হয় তখন আমাদের জলসংশ্লেষণটা বাধা পেয়ে যাবে, কিন্তু এখানে বলছে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতিতে জলসংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয় না। আর এইখানে দেখো 85% উদ্ভিদ, মানে বেশিরভাগ উদ্ভিদই কি? বেশিরভাগ উদ্ভিদই হচ্ছে আমাদের C3। চক্রীয় অচক্রীয়র মধ্যে একটু চলে আসা যাক, যেখান থেকে একটু হাইলাইট করি পয়েন্টগুলো, সেগুলো একটু খেয়াল করো। ফটোসিস্টেম, এটা হচ্ছে কেবল 1 অংশগ্রহণ করে, এখানে তোমার 1 এবং 2 দুইজনই অংশগ্রহণ করে। আর চক্রীয় ফটোফসফোরিলেশনে দেখো লেখা আছে কি? পানির প্রয়োজন হয় না। চক্রীয় ফটোফসফোরিলেশনে পানির কোনো প্রয়োজন নাই, এখানে পানির প্রয়োজন হয়, কারণ পানির ইলেকট্রন এবং প্রোটন ব্যবহার হচ্ছে। তাহলে অচক্রীয় যদি হয়ে থাকে সেখানে কি হয় বলো তো? অচক্রীয়তে পানির ইলেকট্রন প্রোটন ব্যবহার হচ্ছে, কিন্তু এইখানে তোমার হচ্ছে কি? ইলেকট্রন প্রোটন কোনোটাই ব্যবহার হয় না, তাই পানিও লাগে না। কেলভিন চক্র বিশাল বড় চক্র আছে, এখান থেকে আমরা কিছু এনজাইম পড়বো, যেমন আমাদের রুবিস্কো নামে যে এনজাইমটা আছে, এনজাইমটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং খেয়াল করো, যেখানে এটিপি থেকে এডিপিতে পরিণত হচ্ছে, এটিপি থেকে কি হচ্ছে? এডিপিতে পরিণত হচ্ছে, সেখানে আসতেছে আমাদের কাইনেজ। এই কথাটা খেয়াল রাখবা, যেখানে তোমার হচ্ছে এটিপি থেকে এডিপি হচ্ছে, সেখানে হচ্ছে আমাদের কাইনেজ আছে, এইটা একটু খেয়াল রাখবা। আর এইখানে দেখো দুইজনের নাম কি? সেম সেম লাগতেছে না? রাইবুলোজ আবার জাইলুলোজ, তাই না? নামটা একই না? তাহলে এই যে আমার জাইলুলোজ থেকে রাইবুলোজ হচ্ছে, নামটাম কাছাকাছি, এখানে আসবে এপিমারেজ, ঠিক আছে? এটা একটু দেখবা। তাহলে এইটা আমরা একটু খেয়াল রাখবো, যে সেটা হচ্ছে আমাদের জাইলুলোজ এবং রাইবুলোজ, এখানে হচ্ছে এপিমারেজ। তাহলে দুইটা নাম কাছাকাছি যখন আছে তখন হয়ে যাবে এপিমারেজ। আর এই পাশে একটু দেখি, আমরা যাই, এখানে আমরা একটু খেয়াল করি, অস্থায়ী কিটো অ্যাসিড কিন্তু তৈরি হয়েছিল। এই কিটো অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? এটা কিন্তু তোমার একটা পরীক্ষার কোশ্চেন, যে আমাদের একটা অস্থায়ী জিনিস তৈরি হয়েছিল, সেই অস্থায়ী জিনিসটার নাম বলতো কি? সেই অস্থায়ী জিনিসটার নাম হচ্ছে কিটো অ্যাসিড, এবং এই কিটো অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট, পারতেই হবে। এবং খেয়াল করো, এখান থেকেও কিন্তু এটিপি থেকে সেই এডিপি তৈরি হচ্ছে, নাম কি হয়ে গেছে? কাইনেজ হয়ে গেছে। দেখছো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এখান থেকে দেখো একটু খেয়াল করো, যে এই যে আমাদের হাইড্রোজেন, এই হাইড্রোজেন মুক্ত হয়ে গেছে না? কারণ NADH2 ছিল, তুমি যখন পড়তেছো তখন আছে NADPH2 ছিল, আর এখানে আছে NADP, তার মানে হাইড্রোজেন কই? হাইড্রোজেন নাই হয়ে গেছে, হাইড্রোজেন নাই হয়ে গেছে না? তাহলে হাইড্রোজেন ডি হয়ে গেছে। কি হয়ে গেছে? ডি হয়ে গেছে। এই কথাটা খেয়াল রাখতে হবে, এই কথাটাই তোমার খেয়াল রাখতে হবে, যে হাইড্রোজেন ডি হয়ে গেল। তাহলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন আমার হচ্ছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট অ্যাসিটন ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফস, এখানে যখন তৈরি হচ্ছে তখন আমার হাইড্রোজেন নাই হয়ে যায়। এই হাইড্রোজেন নাই মানে হলো ডিহাইড্রোজেনেস। আচ্ছা, আর অ্যালডোলাইজ এনজাইমেরটা একটু রিডিং দিতে পারো, বাকিগুলো রিডিং এর উপর দিয়েই বার করতে পারবা ইনশাল্লাহ। আর কেলভিন চক্র হ্যাচো স্ল্যাক চক্রের মধ্যে কি পার্থক্য? এত আমরা কিন্তু উপরে পড়ে ফেলছি, ভালো করে এই টপিকসটা 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে, এতে কোনো ভুল নাই। এটা হচ্ছে মেসোফিল কোষে হয়, এটা মেসোফিল এবং বান্ডেল শীত। এখানে তোমার হচ্ছে ফটো রেসপিরেশন ঘটে এবং এখানে ঘটে না। তারপরে প্রাথমিক CO2 গ্রহিতা কে? রাইবোলোজ একপাস, আর এখানে ফসফেনল পাইরুভিক অ্যাসিড। বলতে হবে ফসফেনল পাইরুভিক অ্যাসিড, যারা আছো আমার কমেন্ট সেকশনে। খালিদ, অবশ্যই খালিদ ডেফিনেটলি বেস্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, এ বিষয়ে কোনো ডিবেট নাই। খালিদ আমার চেয়েও ভালো পড়ায়, এটা আমি পার্সোনালি বিশ্বাস করি। কারণ হচ্ছে যে খালিদ যেভাবে বুঝায়, ওর বোঝানোটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, অনেস্টলি। হ্যাঁ, হয়তোবা দেখা যাচ্ছে আমি ওর চাইতে বেশি পড়াই, কিন্তু কথা হচ্ছে খালিদের বোঝানোর উপরে আমি কোনো বোঝানো দেখিনি এখনো, এটা বেস্ট। আর দেখো, রাইবোলোজ 1,5-বিসফসফেট আর হচ্ছে ফসফেনল পাইরুভিক অ্যাসিড। এই ফসফেনল পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? সবাই আমাকে একটু কমেন্টে জানাও তো। আর কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, এটা হচ্ছে রুবিস্কো।
আর এখানে হচ্ছে পেপ কার্বক্সিলেজ, তাই না? পেপ তো না, পিইপি কার্বক্সিলেজ, ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ। এটা হচ্ছে তোমার ফিক্সিং এনজাইম। যে কোনো কিছুতে ফিক্সিং এনজাইমটা কিন্তু 100% ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ফিক্সিং এনজাইম এটা সবসময় 100% ইম্পর্টেন্স দিয়ে পড়তে হয়। তাহলে বলো তো ফিক্সিং এনজাইম কোনটা, বলে ফেলো তো ফিক্সিং এনজাইম কোনটা। ভেরি গুড। প্রথম স্থায়ী দ্রব্য পড়ে ফেলছি 3 কার্বন বিশিষ্ট, এটাও পড়ে ফেলছি অক্সালিক অ্যাসিড 4 কার্বন বিশিষ্ট। আচ্ছা, এই জিনিসগুলো পারতে হবে। হ্যাঁ, আদর্শ তাপমাত্রা। আদর্শ তাপমাত্রা কত? 10 থেকে 25। হ্যাঁ, অবশ্যই জানতে হবে 10 থেকে 25। এটা কার জন্য? এটাও পারতে হবে। আর 30 থেকে 45 এটাও পারতে হবে। ঠিক আছে, তাহলে 30 থেকে 45ও জানতে হবে, আবার কি 10 থেকে 25ও জানতে হবে। খেয়াল করে দেখো, এই জিনিসটা আছে যা, এর সাথে যদি তুমি 20 যোগ করো, দুই পাশেই যদি 20 যোগ করো, তাহলে তুমি এটা পাবা। আর দেখো কি লেখা আছে, 50 ppm। যদিও আমরা একটা রেঞ্জ পড়ছিলাম, তাই না? এখানে 50 থেকে 150 ppm বেসিকলি, 50 থেকে 150। আর এখানে হচ্ছে 0.1 থেকে 10, 0.1 থেকে 10। আচ্ছা, সালোক সংশ্লেষণের নিশ্চিতকরণ পরীক্ষা, ফটো রেসপিরেশন। খেয়াল করো, সেটা হচ্ছে সেটা হলো এই যে 3টি অঙ্গাণু অংশগ্রহণ করে। এটা মনে রাখতে পারো হচ্ছে মাপক দিয়ে, মাপক। মাপক দিয়ে মনে রাখা যায়, এটা একটু পারতে হবে। মাপক হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম, ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম, ক্লোরোপ্লাস্ট, এই 3টা জিনিস তোমার কি করে? ফটো রেসপিরেশনে অংশগ্রহণ করে। এবং দেখো, ফটো রেসপিরেশনের বিষয়ে কিছু কথা আছে। ফটো রেসপিরেশনে C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার 25% পর্যন্ত কমাতে পারে। ফটোসিনথেসিসের হার কত পার্সেন্ট কমাতে পারে? 25%। এবং বান্ডেল শিট কোষে CO2 এর অভাব হয় না, তাই কোনো ফটো রেসপিরেশন হয় না। এটাই সত্য মিথ্যা দিতে পারে যে বান্ডেল শীত কোষে ফটো রেসপিরেশন হয়। তাহলে সত্য না মিথ্যা? বান্ডেল শীত কোষে ফটো রেসপিরেশন কি হবে? বান্ডেল শীত কোষে ফটো রেসপিরেশন কিন্তু হবে না। ঠিক আছে, এটা দেখবা। আর ফটো রেসপিরেশনে দেখো কি লেখা আছে, আরইউবিপি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট তৈরি করে। ফটো রেসপিরেশন যেহেতু একটা ডিফারেন্ট প্রসেস, এখানে নিশ্চয়ই আমার C3 C4 এর মতো কিছু আমি পাবো না। এখানে আমি যে জিনিসটা পাচ্ছি, ফটো রেসপিরেশনে এই রাইবোলোজ একপাশ বিসফসফেট এর সাথে আমার অক্সিজেন যুক্ত হয়ে তৈরি করবে 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলেট। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন যে গ্লাইকোলেট কয় কার্বন বিশিষ্ট, গ্লাইকোলেট কয় কার্বন বিশিষ্ট। আলো এবং অধিক তাপমাত্রা 30 ডিগ্রির বেশি হলে কখন হয়? ফটো রেসপিরেশন। তাহলে ফটো রেসপিরেশন কখন হয় সেটাও লাগবে। তাহলে ফটো রেসপিরেশন কখন হচ্ছে? 30-এর বেশি হলে তখন হবে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো কত জায়গায় আসছে, সেটা হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেনের উৎস। সালোক সংশ্লেষণের বিক্রিয়ায় দেখো কি লিখছে, নির্গত অক্সিজেনের উৎস। তাহলে এই জিনিসটা আমরা দেখো, হিল বিক্রিয়া। হিল বিক্রিয়া কি করছেন? অজৈব জারক ব্যবহার করছেন। হিল কি করছেন? অজৈব জারক ব্যবহার করছেন। ভ্যান নীল উনি কি করছে? সালফার সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়া, সালোক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এই পরীক্ষায় পানির পরিবর্তে কি নেওয়া হয়েছিল? H2S নেওয়া হয়েছিল, হাইড্রোজেন সালফাইড নেওয়া হয়েছিল। হাইড্রোজেন সালফাইড কই থাকে? পচা ডিম, তাই না? পচা ডিম যদি ভেঙে ফেলো কখনো, তাহলে খবর হয়ে যাবে। পচা ডিম ভেঙে ফেললে ওই মানুষটা কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। এভাবে মনে রাখতে পারো। তাহলে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড যদি নেওয়া হয়, সেই পরীক্ষাটার নাম হচ্ছে ভ্যান নীলের পরীক্ষা। আর লাস্টে হচ্ছে রুবেন এবং কামেন। রুবেন এবং কামেন ওনারা করছেন তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষা। কি ব্যবহার করা হয়েছিল? অক্সিজেনের আইসোটোপ নাম্বার 18। অক্সিজেনের আইসোটোপ নাম্বার কত? 18 ব্যবহার করা হয়েছিল। চলে আসি প্রভাবক। দেখো, খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু বাহ্যিক প্রভাবক, তাই না? তাহলে আলো, কোন আলোতে আমার সালোক সংশ্লেষণ বেশি হয়? দেখছো, লাল এবং নীল আলো লিখছে কি সর্বাধিক সক্রিয়। তাপমাত্রার কথা লেখা আছে, অপটিমাম তাপমাত্রা 22 থেকে 35। অপটিমাম কত? 22 থেকে 35। পানি লাগবে, অক্সিজেন লাগবে, খনিজ লাগবে, ভিটামিন লাগবে, কার্বন ডাই অক্সাইডও কিন্তু লাগবে, তাই না? সবই লাগতেছে। এটা হচ্ছে বাহ্যিক প্রভাবক। শর্করা যদি বাড়ে সালোক সংশ্লেষণ কমে, পটাশিয়াম যদি থাকে সালোক সংশ্লেষণ কমে। এই জিনিসগুলো আমাদের পড়তেই হবে, ঠিক আছে? এটা অবশ্যই পড়া লাগবে। তাহলে একটু খেয়াল করো, পাতার বয়স হইতে হবে মাঝারি বয়সের পাতায় বেশি হয়, তাই না? একেবারে ছোট বয়সেও ভালো হচ্ছে না, একেবারে বেশি বয়সেও ভালো হচ্ছে না, তাহলে মাঝারি বয়সে ভালো হবে। আর পাতার অন্তর্গঠন, সীসা যদি বেড়ে যায় সালোক সংশ্লেষণ কি হবে? কমে যাবে। ঠিক আছে, এই কথাগুলো খেয়াল করবা। মাস্ট টু রিমেম্বার, কি লিখছে? 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যায়। তাহলে একটু কমেন্ট করে জানাও তো যে কত ডিগ্রির উপরে চলে গেলে সালোক সংশ্লেষণ আর হবে না, মানে বন্ধ হয়ে যাবে।
এটা একটু কমেন্ট করে জানাও তো। লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতা ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টরের মধ্যে খুব পরিচিত একটা নাম লিবিগ। ল অফ মিনিমাম দিয়েছিলেন, ল অফ মিনিমাম। তাহলে যদি বলা হয় যে ল অফ মিনিমাম কে দিচ্ছেন, সেটা হচ্ছে লিবিগ। আর ব্ল্যাকম্যান উনি করছেন কি, ল অফ লিমিটিং ফ্যাক্টর। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ল অফ লিমিটিং আবার কি বলছে, ফ্যাক্টর বা সীমাবদ্ধতা ফ্যাক্টর। এটা আমি পার্সোনালি এভাবে মনে রাখি যে সেটা হচ্ছে লিমিট বা সীমাবদ্ধতা। তোমরা হয়তো কোনো একটা সময় জানো যে সেটা হচ্ছে যখন ব্রিটিশদের উপনিবেশের আগে কোনো একটা টাইমে, যখন ইউএস এর স্বাধীনতা যুদ্ধের আগের ঘটনা, ওই সময়টায় তোমার হচ্ছে ব্ল্যাক যারা, অর্থাৎ যারা কৃষ্ণাঙ্গ, তাদের উপরে চরম অত্যাচার করা হইতো। তো ব্ল্যাক ম্যান যারা ছিল তাদের লাইফটা ছিল লিমিটেড, ঠিক আছে, তাদের লাইফটা ছিল কি লিমিটেড। এবং এইখান থেকে কিন্তু রেসিজমের সূত্রপাত। কেন যে আসলে তোমার ব্ল্যাক কমিউনিটির পিপল যারা আছে তারা সাদা চামড়ার যারা ব্যক্তিরা আছেন তাদেরকে দেখতে পারে না, এর পিছনের একটা কারণ আছে। যাই হোক, ওগুলো আমাদের আলোচনার বিষয় না। তো ব্ল্যাক ম্যান হচ্ছে গিয়ে ল অফ লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতা ফ্যাক্টর। 30 থেকে 35-এ কি বলা হয়েছে, সালোক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি, এটা পারতে হবে। তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে, ঠিক আছে, যে সালোক সংশ্লেষণের হার বেশি কখন, 30 থেকে 35। তাহলে কোন কোন টেম্পারেচার অপটিমাম, 22 থেকে 35 আমাদের বইতে দেওয়া আছে, 30 থেকে 35 আরেকটা আছে, জানতে হবে। গম গাছে, এই গম গাছের ব্যাপারটা একটু খেয়াল করবা, যে গম গাছের ক্ষেত্রে বলা হয় যে আমার 0.15%, গম গাছে 0.15% কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হয়। অর্থাৎ গম গাছে কখন সালোক সংশ্লেষণ বেশি হবে, যখন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব 0.15% হবে। আর জলজ উদ্ভিদে কত, 1.1%। তাহলে জলজ উদ্ভিদে 1.1% পর্যন্ত যদি হচ্ছে আমাদের বাড়ে CO2 ঘনত্ব, তাহলে সালোক সংশ্লেষণটা বেশি হবে। আর গম গাছের ক্ষেত্রে 0.15%-এর কথা বলা হয়েছে। বিশেষ তথ্য খেয়াল করি, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 1% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সামঞ্জস্য রেখে পরিমাণটা বেড়ে যায়। আর CO2 এর পরিমাণ কত থেকে কত পার্সেন্ট বৃদ্ধি করে সালোক সংশ্লেষণকে সর্বোচ্চ পর্যায়ে নিবা, যখন তোমাকে সর্বোচ্চ পর্যায়ে বলছে তখন 0.9 থেকে 1, সংখ্যাটা কিন্তু খুব কাছাকাছি। সাধারণত অতি নিম্ন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা 5 ডিগ্রির নিচে, 0 ডিগ্রির কাছাকাছি অথবা 5 ডিগ্রির নিচে এবং 45-এর উপরে যদি চলে যায়, তাহলে সালোক সংশ্লেষণ আর চলতে পারে না, সালোক সংশ্লেষণ আর চলতে পারে না। এটা একটু দেখবো। আর একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে লেখা আছে তাপমাত্রা, আলোর তীব্রতা এবং CO2 এর ঘনত্ব কারা কারা লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, কিন্তু পারতেই হবে, পারতেই হবে, এটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। তাহলে লিমিটিং ফ্যাক্টর কারা, তোমাকে পরীক্ষায় দিতে পারে যে কোনটি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে না। খেয়াল করো, তাপমাত্রা আছে, আলোর তীব্রতা আছে, CO2 আছে, কোথাও কি তাপ আছে, তাপ, তাপ কি আছে, তাপ, তাহলে তাপ কিন্তু নেই। তাহলে এটা খেয়াল রাখবা যে তাপমাত্রা, আলোর তীব্রতা এবং হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করো, অক্সিজেনও কিন্তু নাই। তাহলে এগুলা যেগুলো নাই, এগুলো আমাদের ভালো করে পড়ে যাইতে হবে। আর বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্ব 3% কমলে শ্বসনের হার কি হয়, কমতে থাকে। এটা একটু পড়তে হবে, হ্যাঁ। আমরা কিন্তু শ্বসনে চলে আসছি, আমরা কিন্তু আস্তে 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 প্রায় শেষের দিকে চলে যাচ্ছি, হ্যাঁ। তোমরা ধৈর্য ধরে অনেক কষ্ট করতেছো। খালিদ আছো আমাদের সাথে, থ্যাংক ইউ ভাইয়া। সারাদিন ক্লাস নেওয়ার পরে তুমি কিভাবে আমাদের সাথে আছো, এটাই একটা আশ্চর্যের বিষয়। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমার ডেডিকেশন আসলে আমরা সবাই হ্যাপি। আমরা যারা আছি তোমার সিনিয়র ভাই, প্লাস হচ্ছে তোমার স্টুডেন্টস যারা আছে, আসলে এরকম টিচার পাইলে আসলে স্টুডেন্টসরা ভেরি মাচ গ্রেটফুল, এবং স্টুডেন্টসরা অ্যাকচুয়ালি লাকি যে তোমার মতো টিচার তারা পাইছে। যাই হোক, সোলাইমান আছো, আহসান আছো, সাগরিকা, নিশাত, মুসলিমা, ভেরি গুড, থ্যাংক ইউ। সবাদ শ্বসনে চলে আসো। দেখো, সবাদ শ্বসনের মধ্যে আমরা কি লিখতে পাচ্ছি, যে শ্বসন হচ্ছে কয় প্রকার, 2 প্রকার, সবাদ শ্বসন এবং অবাত শ্বসন। আর এই শ্বসনের জন্য আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস আছে, যেমন হচ্ছে আমার অক্সিজেন, আমার হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটাকে বলা হয় প্রাথমিক শ্বসনিক বস্তু। এই জিনিস কিন্তু ভুল করা যাবে না, প্রাথমিক শ্বসনিক বস্তু বলছে কিন্তু, হ্যাঁ, এটা দেখবা। এবং দেখো, পানিও কিন্তু লাগবে শ্বসনের জন্য, পানি লাগবে না, পানিও লাগবে। তাহলে অক্সিজেন লাগবে, গ্লুকোজ লাগবে, পানি লাগবে। কিন্তু খেয়াল করো যে এই যে গ্লুকোজ, এটা কিন্তু কি প্রাথমিক শ্বসনিক বস্তু, প্রাথমিক শ্বসনিক বস্তু, হ্যাঁ, এটা একটু দেখবা। আর উৎপন্ন বস্তুর মধ্যে CO2, পানি এবং 36 অণু এটিপি। CO2, পানি এবং হচ্ছে 36 অণু এটিপি, এটা হচ্ছে আমাদের উৎপন্ন বস্তুর মধ্যে। তাহলে CO2, পানি এবং হচ্ছে কি আমাদের 36 অণু এটিপি।
এক অণু এটিপি থেকে 10 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এক অণু এটিপি থেকে কয় কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়? 10 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়, এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে এটা কিন্তু আমাদের পরীক্ষায় লাগবে। এবং সবাত শ্বসন প্রক্রিয়ায় ইলেকট্রন প্রবাহের ফলে পানি উৎপন্ন হয়, এটা পারতে হবে না? তাহলে ইলেকট্রন প্রবাহের ফলে কিন্তু পানি তৈরি হচ্ছে, সবাত শ্বসনে ইলেকট্রন প্রবাহের ফলে পানি তৈরি হচ্ছে। কার্যক্ষমতা কত পার্সেন্ট দেখছো? কার্যক্ষমতা আবার কিন্তু বেশি না, এত হিসাব নিকাশ করেও কার্যক্ষমতা হলো 55.4%, দেখছো? তাহলে কার্যক্ষমতার জায়গায় কিন্তু আবার কম। চলে আসি গ্লাইকোলাইসিস, দেখো এই দেখো খালি ভর্তি পরীক্ষা, বুঝছো? তাহলে কি পরিমাণ আসছে। চলে আসি গ্লাইকোলাইসিস, সবাত অবাত সবারই প্রথম পর্যায়ে। দুইটা জিনিস এখান থেকে এত বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রথম ধাপকে এবং কোথায় হয়। প্রথম ধাপ বলে না, যে কোনো ধাপ কোথায় হয় এবং ওই ধাপে কয় এটিপি, কয় এনএডিএইচ2, কয় এফইডিএইচ2, এইগুলো নিয়ে মূলত আসলে পড়াশোনা, ঠিক আছে? এই চ্যাপ্টারের অন্যতম ইম্পর্টেন্ট জায়গা আসলে এইটা। তো সবাত অবাত যেটাই হোক, প্রথম পর্যায়ের নাম কি? গ্লাইকোলাইসিস। এবং গ্লাইকোলাইসিস কই হয়? এগুলো হচ্ছে কিন্তু খুব সহজ কোশ্চেন, ঠিক আছে? গ্লাইকোলাইসিস কই হচ্ছে? সাইটোপ্লাজমে হচ্ছে, হ্যাঁ পারতে হবে। আর গ্লাইকোলাইসিস কি বলছে? অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটতে পারে, এটা কিন্তু ম্যাট কোশ্চেন, দেখছো? গ্লাইকোলাইসিস অক্সিজেনের উপস্থিতিতে হয়, অনুপস্থিতিতেও হয়। কেন? আমরা পড়ছি যে গ্লাইকোলাইসিস দুই প্রকার, একটা হলো অ্যারোবিক গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, ঠিক আছে? এবং দেখো যে একে ইএমপি পাথওয়ে, শ্বসনের সাধারণ গতিপথ, সাইটোপ্লাজমিক শ্বসন বলা হয়। নামের মধ্যেই কিন্তু সব আছে। সাইটোপ্লাজমিক শ্বসন কেন বলতেছো? কারণ সাইটোপ্লাজমে হচ্ছে তাই। শ্বসনের সাধারণ গতিপথ কেন বলতেছো? কারণ অবাত সবাত দুইজনই এটা ক্যারি করে। ইএমপি পাথওয়ে কেন বলতেছো? এমডেন মেয়ারহফ, ঠিক আছে? ইনাদের অবদান আছে দেখে তাদের নাম অনুসারে দেয়া হয়েছে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কয় ধাপে বর্ণনা করা হয়? 3 ধাপে। ধাপ 3টা অনেক বড় বড়, নাম একবার রিডিং দিতে পারো, ভেরি ডিটেলস আমাদের দরকার নাই। আমরা এখানে চলে আসি, দেখো হিসাব নিকাশ কি বলছে। এক অণু গ্লুকোজ জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড, কিন্তু পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? সেটা হলো 3 কার্বন বিশিষ্ট। এমন ভাবে পড়বা না যে অণুও ভুলে যাওয়ার কয় কার্বন সব মিক্স করে ফেলি, এরকম করা যাবে না। তোমার বলা হয়েছে পাইরুভিক অ্যাসিড কয় অণু তৈরি হবে? 2 অণু তৈরি হবে। তৈরির দিকে ফোকাস বেশি দিবা, যে কোন ধাপে কয় অণু কি তৈরি হচ্ছে। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, কিন্তু পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। এবং খেয়াল করো 2 অণু এটিপি, 2 অণু এনএডিএইচ2, এই জিনিসগুলো তৈরি হয়। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া তাহলে কি আলটিমেটলি 10টি এটিপি উৎপন্ন হয় এবং 8টি নিট এটিপি তৈরি হয়। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষার সময় চোখ কান আমাদের কেন খোলা রাখতে হবে সেই জিনিসটা একটু তোমাদের বলি। 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, 2 অণু এটিপি তৈরি হয়েছে, 2 অণু এনএডিএইচ2 তৈরি হয়েছে। খেয়াল করার জিনিস হচ্ছে গ্লাইকোলাইসিসে মোট 10টি এটিপি উৎপন্ন হয়। তাহলে তোমাকে বলা হইলো যে গ্লাইকোলাইসিসে কয়টি এটিপি উৎপন্ন হয়, কয়টি? অপশনে আমার 10 আছে। তাহলে আমাকে কিন্তু ওখানে খেয়াল রাখতে হবে যে গ্লাইকোলাইসিসে 10টি এটিপি উৎপন্ন হয়। নিট মানে কি? নিট মানে হলো বেচা বিক্রির পরে যা থাকে, যারা ব্যবসায়ীরা তারা বলে নিট। হ্যাঁ, তাহলে নিট জাতীয় আয়, এরকম কিছু কথা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2টি এটিপি খরচ হয়। তাহলে যা তোমার আয় করলা সেখান থেকে যদি 2টা খরচ হয়, তোমার কাছে নিট কত থাকলো? 8টা। তাহলে খরচ হয় কয়টা? 2টা। এটাই পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের দিয়ে দিবে এভাবে। তাহলে তোমাকে দিবে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয় অণু এটিপি খরচ হয়। যখন বলবে খরচ হয় কয় অণু, অ্যান্সার হবে 2 অণু। যদি বলে কয়টি নিট উৎপাদন হয়, তাহলে 10 বিয়োগ 2, 8টি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া একমুখী, বিক্রিয়া সংখ্যা কয়টা? 3টা। কোনটা কোনটা বলো তো? 1, 3, 9। কারা কারা একমুখী বলো তো? 1, 3, 9। কয় প্রকার এনজাইম আছে? 10 প্রকার এনজাইম আছে, হ্যাঁ। এবং ফসফোফ্রুক্টোকাইনেজ এই ধাপের অ্যালোস্টেরিক এনজাইম। তোমাকে দিতে পারে যে গ্লাইকোলাইসিস ধাপে অ্যালোস্টেরিক এনজাইম কোনটি, সেটা হচ্ছে আমাদের ফসফোফ্রুক্টোকাইনেজ। পাইরুভিক অ্যাসিডে জারণ হবে, এবার কোনটা হবে? পাইরুভিক অ্যাসিডে জারণ হবে। আরে ভাই, যে কোনো জারণ বিজারণ, যে কোনো কেমিক্যাল বড় ধরনের যে রিঅ্যাকশনগুলা, সেগুলোর জন্য দায়ী কে? মাইটোকন্ড্রিয়া না? তাহলে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে হবে। কোথায় হবে? মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে হবে। এবং এটা কি ধরনের বিক্রিয়া বলো দেখিনি? ডিকার্বক্সিলেশন, ঠিক আছে? এটা কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি হয় এই ধাপে? পাইরুভিক অ্যাসিড থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এটাই আমাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট, এবং পরের লাইনটা আরো বেশি ইম্পর্টেন্ট। সেটা কি বলছে? অ্যাসিটাইল কোয়ে হলো গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সংযোগকারী। এই সংযোগকারী কথাটা মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, যে
কোন ধাপ বা কোন পদার্থটা আমার গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে সংযোগ স্থাপন করে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় CO2 এবং NADH2 উৎপন্ন হয়। নিশ্চয়ই তুমি এই CO2 কে রাখবা না, নিশ্চয়ই তুমি এই CO2 কে পরিবেশে উন্মুক্ত করে দিচ্ছ। তো খেয়াল করছো কি যে CO2 নাই হয়ে যাচ্ছে, তাহলে কে নাই হয়ে যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড নাই হয়ে যাচ্ছে। তাহলে কি বলবা? ডিকার্বক্সিলেশন বলবা না? কেন ডিকার্বক্সিলেশন বলছো এবার বোঝা গেছে কেন ডিকার্বক্সিলেশন বলছো? কার্বন ডাই অক্সাইডই তো উড়াই দিলা তুমি। পাইরুভিক অ্যাসিড থেকে তুমি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করলা এবং তুমি কার্বন ডাই অক্সাইডকে নাই করে দিলা। তো কার্বন ডাই অক্সাইড যখন নাই হয়ে যাচ্ছে তখন তুমি এটাকে ডিকার্বক্সিলেশন বলবা। আর PEP মেটাবলিজমের অল্টারনেটিভ পাথওয়ে হচ্ছে ম্যালিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়া। তার মানে ম্যালিক অ্যাসিড থেকেও পাইরুভিক অ্যাসিড তৈরি হতে পারে। ক্রেবস চক্র সবচেয়ে ভাইটাল একটা জায়গা হলো ক্রেবস চক্র, তাই না? তো ক্রেবস চক্র যদি এত ভাইটাল হয় তাহলে ওইটাকে তুমি কি বলবা? শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র বলবা। ওইটা যদি এতই ভাইটাল হয় তাহলে তুমি ওটাকে কি বলবা? শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র। তাহলে শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র কোনটি? ক্রেবস চক্র। কোথায় হয়? ম্যাট্রিক্সে হয়। পাইরুভিক অ্যাসিডের জারণ কোথায় হইলো? মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে হইলো। গ্লাইকোলাইসিস কই হইলো? সাইটোপ্লাজমে হইলো। এই জিনিসগুলো ভুল করা যাবে না। তাহলে শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র ক্রেবস চক্র। কোথায় হয়েছে? ম্যাট্রিক্সে হয়েছে। একে তুমি কি নামে ডাকো? এটা আরেকটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এটাকে আমরা কি নামে ডাকতেছি? ওকে, খেয়াল করো। তো সেটা হচ্ছে ক্রেবস চক্র। শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স হলো ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র, ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বা TCA বা সাইট্রিক অ্যাসিড চক্রও বলা হয়। এই প্রত্যেকটার নাম, প্রত্যেকটা নাম লাগবে। যেখানে তুমি EMP পাথওয়ে পড়ছিলা, সাইটোপ্লাজমিক শ্বসন পড়ছিলা, তাই না, গ্লাইকোলাইসিসের মধ্যে। তারপরে তোমার হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণের কিছু নাম পড়লা। এখানে তোমার হলো যে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র বলতেছো বা TCA বা সাইট্রিক অ্যাসিড চক্র বলতেছো। এই চক্রের প্রধান কাঁচামালকে অ্যাসিটাইল কোয়ে। এই জায়গাটায় 100% ভুল হয়। তোমাকে বলা হলো ক্রেবস চক্রের প্রধান কাঁচামালকে। ক্রেবস চক্রের আগের নাম পড়ছো কি? পাইরুভিক অ্যাসিডের জারণ। এই পাইরুভিক অ্যাসিডকে আইনে মাইরে দেওয়া হয় এর মধ্যে, যে হ্যাঁ ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল হচ্ছে পাইরুভিক অ্যাসিড। নো, পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলে এবার অ্যাসিটাইল কোয়ে থেকে সামনের দিকে আগাচ্ছে। একটু আগে বললা না যে অ্যাসিটাইল কোয়েটাই হচ্ছে গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রের মধ্যে সংযোগ স্থাপনকারী। তার মানে কাহিনী শুরু হবে কাকে দিয়ে? অ্যাসিটাইল কোয়ে দিয়ে। তাহলে ক্রেবস চক্রর ঝামেলাগুলা শুরুই হবে অ্যাসিটাইল কোয়ে দিয়ে। তাহলে অ্যাসিটাইল কোয়েটা কি? প্রধান কাঁচামাল। এবং এই চক্রের প্রধান উৎপন্ন পদার্থ হলো সাইট্রিক অ্যাসিড। পরীক্ষায় কথাগুলা খুব ভালো করে আসলে বুঝতে হবে। এটা মানে বোঝা এবং একই সাথে পড়া দুইটাই আমাদের লাগবে। তুমি এখানে দেখতেছো যে ক্রেবস চক্রের কাজ কারবার শুরু হচ্ছে, মানে প্রধান কাঁচামাল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে, কিন্তু এইটার প্রথম উৎপন্ন পদার্থ কিন্তু আবার সাইট্রিক অ্যাসিড। এই জন্য তার আরেক নাম সাইট্রিক অ্যাসিড চক্র। তাহলে কথাগুলো বোঝা দরকার যে সাইট্রিক অ্যাসিড হচ্ছে প্রথম উৎপন্ন পদার্থ। এবং একটা জিনিস খেয়াল করো, এই চক্রে উৎপন্ন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তাকে আমি তুমি আবাসিক অণু বলতেছি। এই কথা আমি উপরেও পড়ে আসছি, তাই না, যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। তাহলে এই কথাগুলো আমাদের দেখতে হবে। এই চক্রের প্রধান কাঁচামাল হলো অ্যাসিটাইল কোএ। এই চক্রের প্রথম উৎপন্ন পদার্থ হলো সাইট্রিক অ্যাসিড। এবং বলছে কি চক্রে উৎপন্ন অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে আবাসিক অণু বলা হয়। ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রক আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। মজার ব্যাপার হলো পরীক্ষায় আমার আইসোসাইট্রেট না দিয়ে আমাকে দিতে পারে যে ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রককে, শুধু ডিহাইড্রোজিনেস এনজাইমও দিতে পারে। তাহলে এটা কিন্তু পারতে হবে। ক্রেবস চক্রে এটা কিন্তু আমাদের দিতেই পারে যে ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রককে। ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রককে একটু বলো তো আমাকে কমেন্ট করে। ক্রেবস চক্রের প্রধান নিয়ন্ত্রক হচ্ছে ডিহাইড্রোজিনেস এনজাইম। ক্রেবস চক্রে উৎপন্ন সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল অণুর সাবস্ট্রেট হিসেবে কাজ করে। তাহলে ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য, খেয়াল করি, ক্লোরোফিল অণু সৃষ্টির জন্য সাবস্ট্রেট হিসেবে কাজ করে কে? সেটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। ক্রেবস চক্রে বিক্রিয়া শেষে প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে থেকে এক অণু FADH2, এই যে চলে আসছো, কি থেকে কি তৈরি করবা? দেখো কি বলছি, সহজ জিনিস। ক্রেবস চক্রে বিক্রিয়া শেষে প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে থেকে এক অণু FADH2 তৈরি হয়। তাহলে এক অণু FADH2 থেকে কয় অণু হবে? 2 অণু ATP তৈরি হয়। তাহলে এই কথাগুলো যদি আমরা আলটিমেটলি হিসাব করি, আমাদের এখানে বলা হয়েছে যে এক অণু FADH2 তৈরি হয়। তাই এক অণু FADH2 মানে কয়টা ATP জানো? এক অণু FADH2 মানে কিন্তু বেসিক্যালি আমাদের 2টা ATP। এবং ক্রেবস চক্রে কয় অণু তৈরি হবে? 24 অণু ATP তৈরি হবে, এবং কোনোটা ব্যবহৃত হয় না। 100% ইম্পর্টেন্ট।
100% ইম্পর্টেন্ট, যেখানে কোনো এটিপি ব্যবহার হয় না। এবং খেয়াল করো, ক্রেবস চক্র উদ্ভিদের বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড উৎপাদনের প্রধান কেন্দ্র। সাইট্রিক অ্যাসিড পাইলা, তারপরে তোমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পাইলা, তাই না? তাহলে এই যে অ্যাসিডগুলো পাচ্ছ, সাকসিনিক অ্যাসিড পাইলা, তাহলে এগুলো কি আমাদের বিভিন্ন জৈব অ্যাসিড উৎপাদনের প্রধান কেন্দ্র বলা যায়। তাহলে এটা আমাদের এখানে লেখা হয়েছে। ক্রেবস চক্রের অন্তর্বর্তী যৌগ সাকসিনাইল কোয়ে, কোথায় কোথায় আমাদের লেখা আছে তা লাগলো না, কিন্তু আমরা এইটুক খালি পড়ে রাখি, ক্রেবস চক্রের অন্তর্বর্তী যৌগ কোনটা। যখন তোমাকে বলা হবে যে ক্রেবস চক্রের অন্তর্বর্তী যৌগ কোনটি, তোমার অ্যান্সার হচ্ছে সাকসিনাইল কোএনজাইম এ। সাকসিনাইল কোএনজাইম এ, এটা হলো আমাদের ক্রেবস চক্রের অন্তর্বর্তী যৌগ। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, এই যে চলে আসো এবার, 100% ইম্পর্টেন্ট এবং ভুল হওয়ার জন্য সর্বোচ্চ উপযুক্ত। গ্লাইকোলাইসিস হয় সাইটোপ্লাজমে। পাইরুভিক অ্যাসিডের জারণ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়, ম্যাট্রিক্সে। ক্রেবস চক্র কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই ভদ্রলোকও মাইটোকন্ড্রিয়া হয়, কিন্তু কোথায়? ইনার মেমব্রেন। ইনার পারতেই হবে। ইনার মেমব্রেন আর ম্যাট্রিক্স কিন্তু এক জিনিস না, দাগায় দেওয়াও যাবে না। ঠিক আছে, এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করবা এবং এগুলো বুঝে দাগাইতে হবে, যে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটাই বলুক, আমার অ্যান্সার কি? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে সংঘটিত হয়। এই কথাগুলো খেয়াল রাখতে হবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি প্রয়োজন হয় বলো তো? অক্সিজেনের প্রয়োজন হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা চেইনে কার প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন হয়। এবং এইখানে এফএডি হচ্ছে প্রথম ইলেকট্রন গ্রহীতা। এইখানে এই কে গ্রহণ করছে আর কে শেষ করছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমার পরীক্ষায় কতবার বিভিন্ন জায়গায় আসছে, এটা পারাই লাগবে। তাহলে তোমার এফএডি হচ্ছে প্রথম ইলেকট্রন গ্রহীতা এবং অক্সিজেন হচ্ছে শেষ গ্রহীতা, এটা পারতে হবে। এটা পারতেই হবে। তাহলে আমরা কি পড়লাম? যে এফএডি হচ্ছে প্রথম ইলেকট্রন গ্রহীতা এবং অক্সিজেন হচ্ছে শেষ ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করে। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে সাইটোক্রোম A3 থেকে অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এটাও তোমাকে দিতে পারে যে অক্সিজেন কোথা থেকে নেয়? A3 থেকে নেয়। কোশ্চেনটা আরো কঠিন হয়ে যায়। সাইটোক্রোম A3 আছে, তারপরে B আছে, অনেক রকম আছে, সাইটোক্রোম C আছে। তাহলে সাইটোক্রোম A3 থেকে অক্সিজেনটা ইলেকট্রন গ্রহণ করে, এই জানতে হবে। ঠিক আছে, ওকে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বাহক সমূহ দেখো কি আছে? ফ্লাভোপ্রোটিন। ফ্লাভোপ্রোটিন হচ্ছে এরা দুই প্রকার, এফএডি এবং হচ্ছে এফএমএন। এবং লেখা আছে কি দেখো, এফএডি বা এফএমএন ইলেকট্রেসের প্রথম গ্রহীতা হিসেবে কাজ করে। তো আমরা অলরেডি পড়ছি তাই না, যে প্রথম গ্রহীতা হিসেবে কাজ করে কি এফএডি। অপশনে দেখা গেল এফএডি নাই। ইটিএস এর প্রথম গ্রহীতা হিসেবে তো পড়লা যে এফএডি কাজ করে এবং শেষ হচ্ছে অক্সিজেন। তোমাকে বলা হচ্ছে ইটিএস এর প্রথম ইলেকট্রন গ্রহীতা, আমার অপশনে এফএডি নাই, কি আছে? এফএমএন আছে, দেখানো যাবে না? দেখছো, এফএডি বা এফএমএন দুইটাই কি হতে পারে? প্রথম ইলেকট্রন গ্রহীতা হিসেবে কাজ করতে পারে। সাইটোক্রোম কি লেখছে? লৌহ জারণ এবং বিজারণের মাধ্যমে ইলেকট্রন স্থানান্তর করে। কোএনজাইম কিউ, এর অপর নাম ইউবি কুইনন, পারতেই হবে। ইউবি কুইনন, এটাকে বলা হয় কোএনজাইম কিউ। ইউবি কুইননটা হচ্ছে কোএনজাইম কিউ এবং এটা রাসায়নিকভাবে ভিটামিন কে এবং এর সাথে সম্পর্কযুক্ত। আর অক্সিজেন তো বুঝতেইছো, শেষ গ্রহীতা, এটা নিয়ে তো কিছু বলার নাই তাই না? আমাকে দিতে পারে তাহলে ইলেকট্রন ইটিএস এ ইলেকট্রনের বাহক সমূহ। মজার ব্যাপার বলি, কি বলছে এখানে? ইটিএস এর ইলেকট্রন বাহক সমূহ কিন্তু এরা। আর উপরে যে তুমি প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, সাইটোক্রোম এগুলো পড়ছিলা, ওইটাও কিন্তু বাহক ছিল, কিন্তু ওইটা কি বাহক ছিল ওইটার সাথে এটা কম্পেয়ার করে পড়বা, তাহলে দুইটা মিক্স হবে না। গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের মধ্যে পার্থক্য যা আমরা উপরে বলছি সেই কথাগুলো এখানে লিখছে। তাও একটু হালকা করে দেখাই দিই। এটা হচ্ছে তোমার প্রথম ধাপ, এটা হচ্ছে তৃতীয় ধাপ। এবং এখানে কি উৎপন্ন শক্তি কম, আর এখানে উৎপন্ন শক্তি অনেক বেশি, 24টা এটিপি, তাই না? আর তোমার এটা কই হয়? সাইটোপ্লাজমে হয়। এটা কই হয়? ম্যাট্রিক্সে হয়। এটা কি হয়? আংশিক জারণ হয়। আর এটা কি হয়? সম্পূর্ণ জারণ হয়। দেখো কোথাও কিন্তু বলে নাই যে গ্লাইকোলাইসিস জারণ হয় না। সত্য মিথ্যা যদি বলে গ্লাইকোলাইসিস জারণ হয় না, আংশিক জারণ ঘটে। আংশিক জারণ কি জারণ না? আংশিক জারণ কি জারণ না বলো? তাহলে আংশিক জারণও কি এক ধরনের জারণ তো, তাই না? তাহলে এটা খেয়াল রাখতে হবে। তাহলে অপর নাম খেয়াল রাখতে হবে এবং অপর নাম ওখানে কি সেটাও খেয়াল রাখতে হবে। গ্লাইকোলাইসিসের পাথওয়েটা দেওয়া আছে, কোনটায় কোন বিক্রিয়া কাজ করে একটু রিডিং দিবা। এটিপি থেকে এডিপি, এখানেও দেখো সেই কাইনেজ আছে এবং তোমার হচ্ছে যে এখানেও অ্যালডোলাইজ আছে। এই ধাপগুলায় লাস্টের দিকে আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে দেখো 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এইখানে থেকে তুমি পাচ্ছ হলো ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তুমি পাচ্ছ ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড। এই যে
ফসফোইনোল হইল, এই জন্য তুমি দেখো এটার এনজাইমের নাম হচ্ছে ইনোলেজ। ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড তৈরির জন্য ইনোলেজ, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে। তাহলে বাকি নাম তো ঠিক আছে তাই না, যে ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 থেকে 2 হয়ে গেছে, কি হয়েছে, মিউটেশন হয়েছে, তাহলে মিউটেজ। হ্যাঁ, এটা এভাবে খেয়াল রাখতে পারো। আর যেখানেই বলছি যে এডিপি থেকে এটিপি হয়, দেখো এডিপি থেকে কি হচ্ছে, এটিপি হইতেছে, তাহলে সেখানেই কি হবে, কাইনেজ আসবে। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা। এবং দেখো পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। পাইরুভিক অ্যাসিড হচ্ছে কয় কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট। বাহ সোলাইমান, সুন্দর তো, কুইন নিয়ে বসে থাকা হচ্ছে, গুড। আমরা ক্রেবস চক্রে চলে আসছি। ক্রেবস চক্র সহজ কথাই সেই 4 কার্বন বিশিষ্ট। এখানে আবার ম্যালিক অ্যাসিড আছে, তোমার হচ্ছে যে এখানে যদি দেখো যে সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক আসতেছে, তাই না? তাহলে সাইট্রিক অ্যাসিড থেকে যখন আইসোসাইট্রিক আসতেছে তখন আসতেছে অ্যাকোনিটেজ। এনজাইমটার নাম খেয়াল রাখবা, যে সাইট্রিক থেকে আইসোসাইট্রিক, তাই না? তাহলে এখানে অ্যাকোনিটেজ, তোমার অপশনে কিন্তু আইসো দিয়ে দিতে পারে, তাহলে আইসো কিন্তু দাগানো যাবে না। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড কি হচ্ছে দেখো, এনএডি থেকে সেই অক্সিজেন, সেই তোমার হাইড্রোজেন অণু বের হয়ে যাচ্ছে, তাহলে ডিহাইড্রোজিনেজ হবে। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে সাকসিনাইল আসলো, সেখান থেকে সাকসিনিক থেকে ফিউমারিক। খেয়াল করো, সাকসিনিক থেকে ফিউমারিক হওয়ার জন্য কিন্তু তোমার এই যে 2টা হাইড্রোজেন সে বের হয়ে যাচ্ছে, সাকসিনিক থেকে ফিউমারিক হওয়ার জন্য 2টা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, তাহলে ডিহাইড্রোজিনেজ। এই জিনিসগুলো খেয়াল রাখবা। আর ফিউমারিক থেকে ম্যালিক অ্যাসিড, এখানে হচ্ছে ফিউমারেজ। দেখো ফিউমারিক থেকে ম্যালিক অ্যাসিড হচ্ছে, তাহলে ফিউম থেকে তৈরি হচ্ছে, তাহলে ফিউমারেজ হচ্ছে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবা। অক্সিডেটিভ ফসফোরাইলেশন জাস্ট রিডিং পড়বা, যে ইটিসি এর মাধ্যমে ইলেকট্রন স্থানান্তরকালে নির্গত শক্তি এটিপি সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। কোথায় হয় সেটা তো জানো, কোথায় হয় বলো? মাইটোকন্ড্রিয়াতে হয়, তাই না? কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। আর এখানে দেখো একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে কেমিওসমোসিস প্রক্রিয়া। কেমিওসমোসিস প্রক্রিয়াটা কি, মূলত এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় কেমিওসমোসিস প্রক্রিয়া, ঠিক আছে? এটা খেয়াল রাখবা। কেমিওসমোসিস প্রক্রিয়া কি, এটা হচ্ছে আমাদের এটিপি তৈরির প্রক্রিয়া। আচ্ছা, এটিপি তৈরির প্রক্রিয়া। আর ইটিসিতে কোনো এটিপি তৈরি হয় না। ইলেকট্রন ট্রান্সপোর্ট, নামের মধ্যে আছে ট্রান্সপোর্ট, তাহলে কি হবে, ট্রান্সপোর্ট হবে, এখানে কোনো কিছু তৈরি হওয়ার কিছু নাই। এটিপি তৈরিতে এটিপি সিনথেস এনজাইম ব্যবহার করা হয়। কি তৈরি করতেছো, এটিপি তৈরি করতে, তাহলে এটিপি কে সিনথেস করতেছো, তাহলে এটিপি সিনথেস। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে মাইটোকন্ড্রিয়া ক্রিস্টিতে সংঘটিত হয়, এটা একটু খেয়াল করো। হ্যাঁ, ইনার মেমব্রেন। ফসফোরাইলেশন এবং ফসফোরাইলেশনের মধ্যে পার্থক্য, দুইটার মধ্যে পার্থক্য একবার একটু রিডিং দিবা। অবাধ শোষণের মধ্যে আমরা চলে আসি, খেয়াল করো। অবাধ শোষণের বিক্রিয়া প্রথমেই তো দিতে পারে পরীক্ষায়, যে অবাধ শোষণের বিক্রিয়া নিচের কোনটি, দিতে পারে। তাহলে এখানে দেখো গ্লুকোজ থেকে কি তৈরি হয়, ইথানল তৈরি হয়, এবং কয় কিলো ক্যালোরি পাবা, 20 কিলো ক্যালোরি। কয় অণু কার্বন ডাইঅক্সাইড, 2 অণু কার্বন ডাইঅক্সাইড পাবা। এবং খেয়াল করো, 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, 2 অণু NADH2 উৎপন্ন হয়। এই কথাগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং গ্লাইকোলাইসিস কোথায় হয় সেটা আবার দিছে, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরিতে সুপ্ত শক্তির 17% শক্তি হিসেবে পাওয়া যায়, এই কথাটাও পড়তে হবে। সুপ্ত শক্তির কত পার্সেন্ট, 17%। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ ইথানল এবং CO2 অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কি তৈরি হয়, পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের মাধ্যমে কি তৈরি হয়, ইথানল ও কার্বন ডাইঅক্সাইড অথবা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। কোষের অক্সিজেনের অভাব হলে অনেক সময় প্রকৃত কোষেও পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। যেমন আমাদের ক্ষেত্রে আমরা যখন অক্সিজেনের অভাবে ভুগি, তখন আমাদের পেশি যদি অনেক কাজ করতে হয়, হঠাৎ করে এত অক্সিজেন দেওয়া যায় না, তখন দেখা যায় আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এবং এই ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হওয়ার জন্যই কিন্তু আমাদের পেশি টেশি সব ব্যথা হয়ে যায় অনেক দৌড়দৌড়ি করলে, ঠিক আছে? এটা একটু দেখবা। কোন শিল্পে কোনটা ব্যবহার করা হয়, 100% ইম্পর্টেন্ট, জাস্ট পড়ে ফেলবা। বেকারি শিল্প, তাই না, পাউরুটি তৈরিতে। এবং CO2 গ্যাসের কারণে কি হয়, পাউরুটি ফুলে ফেপে যায়। আর মদ্য শিল্প হচ্ছে আঙ্গুর থেকে ওয়াইন, অ্যাপেল থেকে সিডার। দুগ্ধ শিল্পে ল্যাক্টোব্যাসিলাস থাকবে। তারপরে ভিটামিন তৈরিতে কোনটা, থায়ামিন। খেয়াল করছো, থায়ামিন না কিন্তু, থায়ামিন বানাই দিও না, থায়ামিন এটা হচ্ছে B1, রাইবোফ্লাভিন B2। ভিনেগারের সাথে নাম কি, অ্যাসিটোব্যাক্টার। ভিনেগারের সাথে কার নাম, অ্যাসিটোব্যাক্টার। চা ও তামাক, ব্যাসিলাস মেগা। মাংস এবং মাছ শিল্পে কি লেখা আছে, কিউরডেহা এবং জার্মানের কাৎসুবুশি প্রভৃতি উৎপাদন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এই শব্দগুলো থেকে ভার্সিটিতে কোশ্চেন আসছে এর আগে। পাটের তন্তু, এই পাটের তন্তু কথাটা একটু খেয়াল করবা। পাটের তন্তুতে ক্লোস্ট্রিডিয়াম বিউটারিসিকাম নামক ব্যাকটেরিয়া। চর্মশিল্পে হচ্ছে সাবটিলিস, তাই না? এবং দেখো এই যে পেশির ক্লান্তি, একটু আগে যে জিনিসটা বললাম না, পেশি অনেক সময় ব্যথা হয়ে যায়, এই ক্লান্ত হওয়ার কারণ কি,
অবাধ শ্বসন। অবাধ এবং সবাতের মধ্যে কাহিনী পার্থক্য আকারে দেওয়া আছে, অবশ্যই রিডিং দিবা। এবং একটু খেয়াল করাই দিই, দেখো অবাধ শ্বসন হয় কোথায়? কোষের অভ্যন্তরে, তাই না? এবং সজীব কোষের বাইরে হচ্ছে কি? ফার্মেন্টেশন। যেমন আমরা অবাধ এবং সবাতের পার্থক্য পড়ছি আগে, সেরকম হচ্ছে আমরা অবাধ এবং ফার্মেন্টেশনের পার্থক্য পড়ছি। ফার্মেন্টেশন তো কোষের বাইরে হয়, তাই না? এবং এখানে কি হয় বলতো? কোষের ভিতরের বিভিন্ন এনজাইম নিঃসৃত হয়। এবং এখানে কি মাধ্যমের প্রয়োজন হয়? এটা 100% দিয়ে রাখো। 100% দিয়ে রাখো যে তরল মাধ্যমের প্রয়োজন হয়। ফার্মেন্টেশনে তরল মাধ্যমের প্রয়োজন হয়। এবং ছত্রাক ব্যাকটেরিয়ার মতো নিম্ন শ্রেণীর উদ্ভিদে ঘটে, এটাও একটু আমাদের পড়তে হবে। এবং দেখো লেখা আছে ফার্মেন্টেশন প্রক্রিয়া কোষের বাইরে অ্যালকোহল এবং CO2 সঞ্চিত হয়। তাহলে কে কে হয় কোষের বাইরে? দেখো অ্যালকোহল এবং CO2। সবাত এবং অবাধ শ্বসনের মধ্যে পার্থক্য কি বলছে? অক্সিজেন লাগে। নিশ্চয়ই তোমরা জানো যে সবাত শ্বসনে অক্সিজেন লাগে, এখানে লাগে না। এখানে সম্পূর্ণ জারণ হয়, এখানে আংশিক জারণ হয়। CO2 উৎপাদন, এখানে 6 অণু, এখানে 2 অণু। ক্যালোরিটা বেশি ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে 360 কিলো ক্যালোরি, কারণ তোমার এটিপি হচ্ছে 36টা এবং সেই জন্য 360, আর এখানে হচ্ছে তোমার 2টা, এই জন্য তোমার 20 কিলো ক্যালোরি। ইস্ট ছত্রাকে কি দেখা যায়? পাস্তুর ইফেক্ট দেখা যায়। ওকে, শ্বসন এবং দহনের পার্থক্য অবশ্যই রিডিং দিবা। প্রকৃত কোষী এবং আদি কোষী জীবে কে কোথায় হয়? এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। প্রকৃত কোষী জীবে দেখো যে প্রকৃত কোষী জীবে শ্বসনের স্থান সাইটোপ্লাজমে হয়, তারপরে তোমার হচ্ছে যে মাইটোকন্ড্রিয়নের ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়নের ইনার মেমব্রেন। হ্যাঁ, এই কথাগুলো খেয়াল করতে হবে। এবং একটু খেয়াল করো যে সাইটোপ্লাজমে হচ্ছে কোনটা কোনটা? গ্লাইকোলাইসিস এবং ফার্মেন্টেশন। তোমাকে দিতে পারে যে ফার্মেন্টেশন কোথায় হয়, তাহলে কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিস তো হয়। ক্রেবস চক্র কোথায় পড়ছো? ম্যাট্রিক্সে পড়ছো। ইলেকট্রন ট্রান্সপোর্ট কই পড়ছিলাম? একটু আগে ইনার মেমব্রেনে পড়ছিলাম, তাই না? কিন্তু আদি কোষের ক্ষেত্রে একটু খেয়াল করো, আদি কোষের ক্ষেত্রে একটু খেয়াল করো, আদি কোষেও গ্লাইকোলাইসিস ওই সাইটোপ্লাজমেই হচ্ছে। ক্রেবস চক্র, ফার্মেন্টেশন, দেখো গ্লাইকোলাইসিস ফার্মেন্টেশন প্রকৃত কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজমে হয়েছে, এখানেও সাইটোপ্লাজমে হচ্ছে। ক্রেবস চক্র এখানে হয়েছিল ম্যাট্রিক্সে, কিন্তু আদি কোষে ক্রেবস চক্র কোথায় হয়? সাইটোপ্লাজমে। এই কথাটা খেয়াল রাখতে হবে যে আদি কোষ যদি হয়ে থাকে তাহলে আদি কোষে ক্রেবস চক্র কোথায় হবে? আদি কোষে ক্রেবস চক্র হবে সাইটোপ্লাজমে। এবং হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তুমি এখানে কোথায় হয়েছিল বলো? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন বা ভিতরের মেমব্রেনে হয়েছিল। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এখানে হচ্ছে কোথায়? প্লাজমা মেমব্রেনের ভেতরের তলে। ফুল ডিফারেন্ট, মাইটোকন্ড্রিয়ার ভেতরের তল কিন্তু না। এখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছিল মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন, আর এইখানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হচ্ছে প্লাজমা মেমব্রেনের ভেতরের তল। আমরা চলে আসছি হচ্ছে আমাদের প্রভাবক। শ্বসনের নিশ্চয়ই কিছু প্রভাবক আছে, তাহলে কত? 20 থেকে 35। আমাদের টেম্পারেচার কত লাগবে এখানে? 20 থেকে 35 লাগবে। অক্সিজেন কেবল সবাত শ্বসনেই প্রয়োজন। পানি লাগবে। আলো, শ্বসন কার্যে আলোর কোনো ভূমিকা নেই। 100% দিয়ে রাখো, এই কথাটা 100% দিয়ে থাকো। আলিম স্যারের রেফারেন্স অনুযায়ী শ্বসনে আলোর কোনো ভূমিকা নেই। তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায় শ্বসনের হার কিঞ্চিত কমে যেতে পারে। আর শ্বসনিক বস্তু বাড়লে তো সমানুপাতিক, কারণ শ্বসনিক বস্তু মানে কি? যত বেশি শ্বসনিক বস্তু আসবে তত বেশি শ্বসন হবে, তাহলে সমানুপাতিক সম্পর্ক। আর এখানে বলছে আলোর কোনো ভূমিকা নেই। আর এখানে অভ্যন্তরীণের মধ্যে জটিল খাদ্যদ্রব্য, উৎসেচক। কোষের বয়স কি বলছে? অল্প বয়সে কোষের হার বেশি। অল্প বয়সের যে কোষ আছে সেখানে হারটা বেশি থাকে। তোমার হয়তো খেয়াল আছে যে সালোক সংশ্লেষণের কথা যখন বলছিল সেটা কিন্তু মাঝারি বয়সের পাতার ক্ষেত্রে বেশি হয়েছিল, তাই না? মাঝারি বয়সের পাতার ক্ষেত্রে সালোক সংশ্লেষণটা কিন্তু বেশি হয়েছিল, একথা বলা ছিল। কিন্তু এখানে অল্প বয়সের কোষে তোমার অভ্যন্তরীণ যে আমাদের প্রভাবকের মধ্যে অল্প বয়সের যে কোষগুলো আছে সেখানে শ্বসনের হারটা বেশি থাকে। অজৈব লবণ বাড়লে শ্বসন বাড়বে, মাটিস্থ অজৈব লবণ বাড়লে শ্বসন বাড়বে, মধ্যস্থ পানি যদি কমে যায় শ্বসনও কমে যাবে। কারণ শ্বসনের জন্য আমরা একটা জিনিস পড়েছিলাম যে শ্বসনের জন্য একটা ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে পানি। তা পানি যদি তোমার কমে যায় তাহলে নিশ্চয়ই তোমার শ্বসন কমে যাবে। তাপমাত্রা 0 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সাথে সাথে শ্বসন হার ক্রমাগত বাড়ে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শ্বসন হার খুবই কম থাকে। কোন তাপমাত্রায় ভালোভাবে চলে? 20 থেকে 35। কোন তাপমাত্রায় সর্বনিম্ন? 40 থেকে 45। আর পরম তাপমাত্রা দেখো আলিম স্যারের রেফারেন্স, পরম তাপমাত্রা শ্বসনের জন্য পরম তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। শ্বসনের জন্য পরম তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা দেখতে হবে। আর তারপরে দেখো সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যে পার্থক্য, অবশ্যই এটা রিডিং দিলে পারা পসিবল। রিডিং দিবা এটা ভালো করে। আচ্ছা, এবার একটু খেয়াল করো যে সালোক সংশ্লেষণ এবং শ্বসনের মধ্যেকার কথা লেখা হয়েছে, সেটাকে আমরা একটু খেয়াল করি। ওকে,
সেটা হচ্ছে যে আমাদের এই প্রক্রিয়ায় সূর্যের আলোক শক্তি কি হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সূর্যের যে শক্তিটা আছে সেটা রাসায়নিক শক্তিতে রূপ নেবে, আর এটা সঞ্চিত সৌর শক্তিতে রূপ নিচ্ছে। ক্লোরোপ্লাস্ট যুক্ত সকল কোষে হচ্ছে, এটা সকল সজীব কোষে হয়। প্রধান সালোক সংশ্লেষণের বস্তু হচ্ছে পানি আর কার্বন ডাইঅক্সাইড, তাই না? সালোক সংশ্লেষণের বস্তু কি ছিল, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। আর শর্করা জাতীয় বস্তু হচ্ছে প্রধান শ্বসনিক বস্তু। এটা একটু দেখবা, কে গৃহীত হয় কে নির্গত হয় এটা পারতে হবে। সালোক সংশ্লেষণের পর্যায় কয়টা, দুইটা, আলোক এবং অন্ধকার। আর শ্বসনের ধাপ কয়টা ছিল মনে আছে? শ্বসনের প্রধান ধাপ কি, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র। আরেকটা জিনিস, সালোক সংশ্লেষণ হয় আলোর উপস্থিতিতে, তাই না? আর শ্বসন দিবারাত্রি 24 ঘন্টা, এই কথাটা যেন মাথায় থাকে। আরেকটা জিনিস দিবারাত্রি 24 ঘন্টা চলে, কোনটা বলো তো, পড়ছিলাম। আরেকটা জিনিস দিবারাত্রি 24 ঘন্টা চলে, কোনটা, কোন প্রস্বেদন, লেন্টিকুলার প্রস্বেদন, তাই না? লেন্টিকুলার প্রস্বেদন কি হয় বলো, দিবারাত্রি 24 ঘন্টা চলতে থাকে। আচ্ছা, শ্বসনিক হার বা কোশেন্ট কি জিনিস এটা? এটা হচ্ছে কিছু কিছু কোশেন্ট বা শ্বসনিক হার আমাদের পড়তে হবে। গ্লুকোজ যদি সবাত শোষণ হয় তাহলে 1, যদি সবাত শোষণ হয় তাহলে 1, যদি অবাত শোষণ হয় তাহলে কিন্তু অসীম, হ্যাঁ, জিরো না, কিন্তু জিরো বানায় দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে গ্লুকোজ যদি সবাত হয় তাহলে 1, যদি অবাত হয় তাহলে অসীম। ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের ব্যাপারটা একটু খেয়াল করো। সেটা হচ্ছে যে ম্যালিক অ্যাসিড যদি হয়, ম্যালিক অ্যাসিডের মান হচ্ছে 1.33। ম্যালিক অ্যাসিডের মান কত, 1.33। ওলিক অ্যাসিড যদি হয়, ওলিক অ্যাসিডে খেয়াল করবা, ওলিক অ্যাসিড হচ্ছে 0.71। আর চর্বি, চর্বি দেখো ওলিক অ্যাসিডের চেয়ে চর্বিতে একটু কম, তাহলে কত, 0.70। এটা একটু খেয়াল রাখবা। তারপরে তোমার হচ্ছে আমিষের কথা বলা হয়েছে, আমিষে হচ্ছে less than 1, তাহলে 1-এর চাইতে একটু কম হবে, সেটাও আরেকটা রেফারেন্স। আমাদের আলিমসের রেফারেন্স 0.83। টার্টারিক অ্যাসিড যখন বলতেছে, টার্টারিক অ্যাসিড হচ্ছে 1.6। এবং দেখো অক্সালিক অ্যাসিড পড়ছিলাম না, অক্সালিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট পড়ছিলাম, 4 কার্বন বিশিষ্ট, তাহলে এটা শ্বসনিক কোষেন কত দেখো, 4। সবগুলো আমাদের গুরুত্বপূর্ণ অপটিমাম তাপমাত্রা এক জায়গায় দেওয়া আছে, কোনো তাপমাত্রা মনে না রাখতে পারলেও এই বক্সটা অবশ্যই মনে রাখতে হবে। কোনো বক্স যদি মনে নাও থাকে তাও আমাদের এই বক্সটা খুব ভালো করে মনে রাখতে হবে। সালোক সংশ্লেষণের জন্য অপটিমাম তাপমাত্রা কত, 22 থেকে 35। সাবশ্লেষণের জন্য 22 থেকে 35, শ্বসনের জন্য 20 থেকে 35। তারপরে C3 জন্য কত পড়ছিলা, 10 থেকে 25, এটা 30 থেকে 45। এনজাইমের ক্রিয়ার জন্য 35 থেকে 40, এটা আমাদের কোষ রসায়নের পড়া। আর উদ্ভিদের বৃদ্ধির জন্য 25 থেকে 30। বারবার যদি না লিখে পড়ো তাহলে এটা কখনোই মনে থাকবে না, এটা বারবার লিখে পড়তে হবে, ঠিক আছে? এটা বারবার লিখে পড়তে হবে। আর ভাইয়ের স্পেশাল সাজেশন থেকে কিছু কথা খেয়াল করি, সেটা হচ্ছে উদ্ভিদের জন্য 17টা মৌলিক উপাদান পড়ে আসছিলাম, তাই না? ম্যাক্রো হচ্ছে কয়টা, 9টা। আর মাইক্রো কয়টা, 8টা। 10 রকমের ধনাত্মক এবং 7 রকমের ঋণাত্মক, এটা আমরা কিন্তু ওই সময় হাইলাইট করছিলাম যে 10 রকমের ধনাত্মক এবং তোমার 7 রকমের ঋণাত্মক আয়ন। 95 থেকে 98 ভাগ প্রস্বেদন পত্ররন্ধ্র দিয়ে হয়। কিউটিকুলার গুল্ম জাতীয় উদ্ভিদে বেশি, কত ভাগ, 10 থেকে 15 ভাগ। আর প্রায় 1% হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন, 1% হচ্ছে লেন্টিকুলার প্রস্বেদন। কিন্তু বলছিলাম একটা কথা, এই লেন্টিকুলার প্রস্বেদন দিবারাত্রি 24 ঘন্টা চলতে পারে। পাতার প্রতি বর্গ সেন্টিমিটার এলাকায় 1000 থেকে 60,000 বলছিলাম কিন্তু। আর এইটা কিন্তু খুব ভালো করে ওই সময় বললাম যে 83% হচ্ছে ক্লোরোপ্লাস্ট কর্তৃক, 12% কি হয় বলো, 12% হচ্ছে প্রতিফলন হয়, 5% ভূগর্ভে চলে গেল, এবং 0.3 হচ্ছে যে আমাদের 0.5 থেকে 3.5% হচ্ছে ক্লোরোফিল এবং অন্যান্য অঙ্গাণু কর্তৃক শোষিত হবে, ঠিক আছে? এবং যদি ওভারঅল বলো যে প্রতিত সৌরশক্তির মাত্র 1 থেকে 2% দেখছো সালোক সংশ্লেষণে ব্যবহার হয়। কোয়ান্টোজমের মধ্যে 250টা থাকে, এটা পড়ছিলাম। আর শৈবালের মধ্যে মোট 5 প্রকারের ক্লোরোফিল পাওয়া যায়, এটা একটু রিডিং দিবা। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত, 0.035%। গম গাছে কত লাগবে, গম গাছে 0.15% লাগবে, ঠিক আছে? জলজ উদ্ভিদে কত লাগবে সেটাও দেখবা। অপটিমাম তাপমাত্রা এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি। আর শ্বসন কখন হয়, শ্বসন দিবারাত্রি 24 ঘন্টায় চলতে পারে, ঠিক আছে? দিবারাত্রি 24 ঘন্টায় চলতে পারে। তো ঠিক আছে, এর মাধ্যমে আমাদের আজকের টপিক শেষ। অনেক বড় একটা চ্যাপ্টার, তোমরা অনেক সময় দিয়েছো, সেজন্য সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে অবশ্যই চ্যাপ্টারটা পড়বা, ভালো করে পড়বা, ভালো করে রিভিশন দেওয়ার কোনো এটার বিকল্প নাই। যত বেশি পড়বা তত বেশি মনে থাকবে এবং তত বেশি এটাকে আমরা হাইলাইট করতে পারবো, ঠিক আছে? তো আজকের মতো আমরা মোটামুটি এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ। পারেন এটা, আসুন আসুন।